হিসেবে গড়মিল ছিল, সেইটা বুঝে শেষে ইদানিং আমরা কিন্তু তাতেই সম্মত, লিখেছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। আজ হতবাক আর এক কবি শঙ্খ ঘোষ। মুখ্যমন্ত্রীর এমন পদক্ষেপের পরও কিভাবে হাসপাতালে এমন অমানবিকতা? বিস্মিত কবি। নামেই সেবা, নামেই পরিষেবা, যেন মন্ত্র বলে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে বিল। 7 দিনে ছাড়িয়ে যায় 7 লক্ষ। এমনটাই ঘটেছে ডানকুনির সঞ্জয় রায়ের ক্ষেত্রে। দুর্ঘটনায় গুরুতর জখম সঞ্জয়কে ভর্তি করানো হয়েছিল অ্যাপোলো হাসপাতালে। হাসপাতালে মৃত্যুর পর টাকা না দেওয়ার কোনো মিথ্যে অজুহাত নয়। মুখ্যমন্ত্রী যেদিন বেসরকারি হাসপাতালগুলোকে ডেকে বিপুল বিল নিয়ে কড়া বার্তা দিচ্ছেন, সেই দিনই এই এবিপি আনন্দর ক্যামেরার সামনে সঞ্জয়ের পরিবার জানিয়েছিল কিভাবে তারা বিলের বোঝায় সর্বশান্ত হয়ে যাচ্ছেন। এরপর পরিবার যখন এসএসকেএম এ সঞ্জয়কে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, অভিযোগ তখন বিল বাকি থাকায় তা আটকে দেয়া হয়। এমনকি জমা রাখা হয়েছিল ফিক্সড ডিপোজিটের নথিও। সঞ্জয় শেষ পর্যন্ত বাঁচেননি। আজ প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের চাপে টাকা এবং ফিক্সড ডিপোজিটের কাগজপত্র ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে অ্যাপোলো কর্তৃপক্ষ। আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করব সঞ্জয়ের পরিবারের 2 দিন আগে সেই আশঙ্কা এবং আজকে যন্ত্রণার ছবি একেবারে পাশাপাশি আপনাদের দেখিয়ে। দেখুন। ডানকুনির বছর 30-এর সঞ্জয় রায়ের মৃত্যু, যা ঘিরে ফের কাঠগড়ায় অ্যাপোলো হাসপাতাল। হুঙ্কার, দাবি, পাল্টা দাবি। কিন্তু এসব তো আজকের ঘটনা, আর আমরা আপনাদের শোনাবো 2 দিন আগের একটা সাউন্ড বাইট। তখনও সঞ্জয় বেঁচে, তখন সবেমাত্র মুখ্যমন্ত্রী বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠক করেছেন, আর ঠিক সেদিনই অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন সঞ্জয়ের স্ত্রী। কি কারণে ভেন্টিলেশন, কখনো বলছে কার্বন ডাই অক্সাইড একটুখানি বেশি আছে, কখনো বলছে অক্সিজেন, কখনো বলছে ওনার লিভার টোটালি ইমপ্রুভ না হলে আমাদের পেশেন্ট উঠে বসে বোর্ডে লিখছে আমি খাবো মাজা। একটা আইসিইউর পেশেন্ট ভেন্টিলেশনে উঠে বসে লিখছে আমি মাজা খাবো, না খুলছে না ভেন্টিলেশন। আমরা চাই, আমরা এটাই রিস্ক পাচ্ছি আমার পেশেন্টের লাইফ রিস্ক না হয়ে যাক। এই জন্য আমরা সর্বশান্ত। আমার একটা ছোট বাচ্চা আছে 2 বছরের, তাকে বাড়িতে রেখে সকাল থেকে রাত পর্যন্ত এখানে পড়ে আছি। বাচ্চাটা অসুস্থ, এখানে বাচ্চাটার জ্বর হয়ে ওইখানে আমার বাচ্চাটাকে বাড়ির লোক সামলাতে পারছে না, কিন্তু আমি এখান দিয়ে যেতে পারছি না, কারণ আমার যখন তখন কোনো কিছু আমার সিগনেচার চাইতে পারে। আর আজ সেই মহিলারই এই হাল। আজ আর স্বামী নেই। আমরা সর্বশান্ত হয়ে গেছি, আমি আর দেখতে পাবো না। অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে বিল না মেটাতে পারায় মুমূর্ষু সঞ্জয়কে আটকে রাখা এবং তার জেরে মৃত্যুর চাঞ্চল্যকর অভিযোগ। আমার বেলা আমরা এখানে সিট পেয়েছি, আমাদের ওখান থেকে কল করছে, এখান থেকে বলছে পেশেন্ট ছাড়বো না, ফুল পেমেন্ট না করলে আমরা পেশেন্ট ছাড়বো না। সঞ্জয়ের পরিবারের দাবি, বৃহস্পতিবার তারা এসএসকেএমে একটি বেডের ব্যবস্থা করে। বিকেলে সে কথা অ্যাপোলো কর্তৃপক্ষকে জানিয়েও দেওয়া হয়। সুপার বলে দিয়েছিলেন যে যখনই বেড খালি হবে আপনাদেরকে আমরা ফোন করব, আপনারা রোগী নিয়ে চলে আসবেন। তখন বিকেল 5টার সময় উনি আমাদেরকে ফোন করলেন। ফোন করার পরে আমরা ওনাকে বললাম যে আমাদের রোগীটা এখন ছেড়ে দিন। এর আগেও বলেছি, 1 ঘন্টা আগেই ওনাকে আমরা ইনফর্ম করেছিলাম আমাদের এই ব্যবস্থা হয়েছে, আমরা কিন্তু রোগী যে কোনো সময় নিয়ে চলে যাব। যদিও অ্যাপোলোর দাবি, রোগীকে এসএসকেএমে নিয়ে যাওয়ার কথা তাদের জানানো হয় সন্ধ্যের পর। ওনারা 7টার সময় ওনারা আমাদের কনফার্ম করেন যে আমরা একটা বেড পেয়েছি। পুরো ব্যবস্থাটা আমরা ওখানে গিয়ে করে এনশিওর করে 10:30 পৌনে 11টা নাগাদ আমাদের অ্যাম্বুলেন্স আমাদের এখানে ফিরে আসে। কিন্তু সত্যি এত তাড়াতাড়ি সব মিটেছিল কি? রোগীর পরিবার কি বলছে? রাত 10:10 নাগাদ আমরা অ্যাপোলো থেকে বেরিয়েছি, এখানে এসে পৌঁছেছি রাত 10:30। তার মানে তার আগে নয়? না না, কোনো মতেই নয়। ভর্তির সময় প্রসঙ্গে এসএসকেএম কর্তৃপক্ষ যা বলছেন তাও অ্যাপোলোর সঙ্গে একেবারেই মিলছে না। রাত্রি 11টা নাগাদ আনা হয়, ভেন্টিলেটরি সাপোর্ট ছিল, এই অবস্থায় ভর্তি হয়। রোগীর পরিবারের চাঞ্চল্যকর অভিযোগ, বিল মেটাতে দেরি হওয়ায় ছাড়াই হয়নি সঞ্জয়কে। যারা হাসপাতালের দরজা দাঁড়িয়ে রইলাম, তাহলে সেই সময় কেন তার মানবিক মুখটা দেখতে পাওয়া গেল না? কেন তারা বললো না যে আমরা সঞ্জয়কে ছেড়ে দেবো, আপনারা একটু বসুন, টাকা রাত্রে নিয়ে আসবেন? অবশেষে অ্যাপোলো থেকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয় সঞ্জয়কে। পিজি হাসপাতালে পৌঁছে সেখানে কোনো অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়নি। আমরা নিজেরা অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে পেশেন্টকে উপরে তুলে নিয়ে গিয়ে আমাদের ডাক্তার সঙ্গে ছিল। সিসিউতে সব বেডের জন্যই স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকে, প্রতিটা বেডই ভাইটাল। আমাদের ডাক্তাররা যা যা করণীয় চেষ্টা করে। বৃহস্পতিবার রাতে সঞ্জয় রায়ের মৃত্যু হয়। সকালে হাসপাতালে পৌঁছে কান্নায় ভেঙে পড়ে পরিবার। শুনে হাসপাতালে পৌঁছন মদন মিত্র। সব কথা শুনে তিনি শটান ফোন করেন অ্যাপোলো কর্তৃপক্ষকে। তোমরা শ্মশান তৈরি করেছো হাসপাতালটাকে, এই শ্মশানে যাওয়ার জন্য মানুষকে তো পয়সা দিতে হয় না কেওড়াতলায়। তোমার শ্মশানের থেকে আমার কেওড়াতলা শ্মশান অনেক বেটার।
অপোলো দাবি করছে টাকার জন্য তারা নাকি সঞ্জয়কে আটকে রাখেনি। মৃত্যুর পর এখন অপোলো বলছে তারা টাকা ফেরত দিয়ে দেবে, কিন্তু সঞ্জয়কে কি ফেরাতে পারবে? তুমি সমস্ত টাকা ফেরত দিলেই সমস্ত পাপটা যে এক্সকিউজড হয়ে যাবে এটা আমি বলতে পারি না। 7 দিনে 7 লক্ষ টাকা বিল কটা সাধারণ মানুষ দিতে পারেন? তাহলে কি তাদের পরিণতি সঞ্জয়ের মতোই হবে? প্রশ্ন অসংখ্য সাধারণ মানুষের। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদের জানিয়ে দেব যে অ্যাপোলো কর্তৃপক্ষকে নিরপেক্ষ সংবাদ মাধ্যম হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এই অনুষ্ঠানে এসে তাদের বক্তব্য রাখতে। তাদের বক্তব্য নিঃসন্দেহে আপনাদের সামনে তুলে ধরতাম, শুধু মৌখিকভাবে নয়। আমরা ইমেলের মাধ্যমে অ্যাপোলো কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানিয়েছিলাম, এখনো পর্যন্ত তারা এসে উপস্থিত হননি। এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন সঞ্জয় রায়ের স্ত্রী রুবি রায় এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। মদন মিত্রের কাছে যাব। মদন দা, আমি আপনার খুব মন দিয়ে টেলিফোনিক সংলাপ যেটা আপনি বলছিলেন অ্যাপোলো কর্তৃপক্ষের সঙ্গে শুনেছিলাম, তাতে পাস্ট রেফারেন্স বারবার আসছিল। আপনি বলছিলেন যে শাটডাউন করার কথা এবং আগে এই ধরনের ঘটনা আপনার নজরে এসছে, তারও একটা ইঙ্গিত ছিল। এই ধরনের ঘটনা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কি নতুন নয়? মদন দা, প্রথমেই সুমন, আমি একটা কথা তোমায় বলে রাখি যে আমার সঙ্গে কোনো বেসরকারি হাসপাতালের বা কোনো নার্সিংহোমের কর্তৃপক্ষের সঙ্গে কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, কারোর সঙ্গে আমার কোনো আক্রোশ নেই, পুরনো বিবাদ নেই। কিন্তু আমি এরকম বহু কেসেই, যেহেতু পিজি হাসপাতালে পেশেন্ট আসে, সরকারি পেশেন্ট আসে সরকারি হাসপাতালে, তারা সবসময় এসে এই কথাটা বলে যে তাদের টাকার জন্যে খুব চাপ দেওয়া হয়েছে। এবং আমরাও বহুবার ফোন করেছি, হয়তো কোনো সময় ক্যামেরা ছিল না বা কোনো সময় ক্যামেরা ছিল, কিন্তু আজকে যখন আমি গতকাল খবর পেলাম যে অভিষেক ব্যানার্জির ওখান থেকে, অভিষেক নিজে অসুস্থ, চিকিৎসারত, তার মধ্যেও সে একটা বেড আইসিইউ জোগাড় করে দিয়েছে, তখন আমি সকালবেলা যখন খবর পেলাম, কালকে রাত্রেই আমি ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করেছি, তো আমি নিজেই তখন দৌড়ে গেলাম। কোনো নেতা মন্ত্রী বা কোনো পার্টির নেতৃত্ব হিসেবে আমায় কেউ পাঠায়নি। আমি একজন তৃণমূল সমর্থক, পশ্চিমবঙ্গের একজন নাগরিক। আমি দৌড়ে গেছি, কারণ পিজির পাশেই আমি থাকি এবং ওর স্ত্রী আমার মেয়ের মতো, এবং ওর যে বাচ্চা আছে 1.5 বছরের, আমার বাড়িতেও আমার ছোট্ট একটা নাতি আছে, 2 বছরের বাচ্চা রয়েছে। ফলে স্বামীহারা স্ত্রী আর সন্তানহারা পিতামাতা, তাদের যে কি অবস্থা হয় এটা বুঝেই গেছি। এবং আজকের দিনে মেয়েরা উপোস করে শিবের মাথায় জল ঢালে শিবের মতো স্বামী পাওয়ার জন্যে। আর সেই শিবরাত্রির দিনে যখন আমার মেয়ে, আমার বোন, আমার মা, সে যখন পুত্রহারা স্বামীহারা হয়, আমার তখন আর অন্য কিছু মাথায় ছিল না, একটাই ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে থাকতে প্রতিবাদ করাটা শিখে গিয়েছি। ফলে সেটা অন্যায় হচ্ছে কি ঠিক হচ্ছে, ভালো হচ্ছে, অত বোঝবার সময় পাইনি। তখন মনে হয়েছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। এবং আমি বলছি, প্রয়োজনে হাজতবাস, কারাবাস করতে প্রস্তুত, কিন্তু যতক্ষণ আমার এই শরীরে জোর আছে, এই ধরনের ঘটনা যেখানেই ঘটবে, কেউ পছন্দ করুক না করুক, আমি যাব। মদনদা, সুমন, অনেক দিন পর আপনাকে সেই পুরনো মেজাজে, সেই এসএসকেএম এর দিন রাত একটার পর একটা ফোন আসছে, যে কোনো রাজনৈতিক দল, বিরোধী দল, সবার ফোনে আপনি এসএসকেএম এ ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করছেন, রোগী বন্দোবস্ত করছেন। সেই পুরনো মেজাজে দেখা গেল, অনেকে খুব আশ্বস্ত হয়েছেন।
আমার দ্বিতীয় প্রশ্ন, আপনারই একটা সংলাপের ওপর ওই টেলিফোনে কথা বলতে বলতে আপনি বলছিলেন যে ডাক্তারবাবুরা এই বেসরকারি হাসপাতাল বয়কট করুন, আসবেন না, সরকারি হাসপাতালের কথা বলছিলেন। কোনো সন্দেহ নেই, আমি অন্তত মনে করি যে সেরা ডাক্তাররা সরকারি পরিকাঠামোয় রয়েছেন, কিন্তু এই মুহূর্তে বিশেষ করে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাটা মমতা বন্দ্যোপাধ্যায় খুলে দেওয়ার পর যে বিপুল পরিমাণ চাপ একটা সরকারি পরিকাঠামো যে কোনো সরকারি হাসপাতালকে ফেস করতে হয়, আরও বিপুল পরিমাণ চাপ নেয়ার জন্য সরকারি পরিকাঠামো কি প্রস্তুত এই মুহূর্তে? আমার মনে হয় শুধু প্রস্তুত নয়, প্রস্তুতের থেকেও বেশি ইনফ্রাস্ট্রাকচার মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন। তোমায় একটা ছোট্ট হিসেব দিই, সিপিএম এর আমলে 2,500 থেকে 3,000 রুগী পার ডে পিজিতে আসতো, এখন 15,000 ফুটফল, প্রতিদিন 15,000 লোক আসে এবং বড় বড় ডাক্তাররা সকাল 9টায় বসেন, বিকেল 5টা পর্যন্ত 800, 1000, 1200 জন রুগী দেখেন। এন্ড্রোক্রাইনোলজি, নিউরোসার্জারি, নিউরোমেডিসিন, জেনারেল সার্জারি, গ্যাস্ট্রোএন্ট্রোলজি, জেনারেল মেডিসিন, কার্ডিওলজি, কোথায় নয়। ফলে আমি এটা বলি যে আজকে আমি এটাই বলতে চেয়েছি, আমার কোনো রাগ নেই বেসরকারি হাসপাতালের ওপরে, ব্যবসা করুন, ভালো করে করুন, কিন্তু ব্যবসা করার নামে আমি শুধু এইটুকুনি বলতে চাই, অ্যাপেলো এমন একটা নাম, এত বড় আন্তর্জাতিক নাম, যেখানে এত বড় বড় শিক্ষিত, উচ্চ শিক্ষিত এবং কৌলিন্যে আভিজাত্যে যাদের পাশে বসার যোগ্যতা আমাদের নেই, তাদের কি এতটুকুন বিবেক নেই? সামাজিক তাদের যে একটা রেসপন্সিবিলিটি আছে, সেইটা কি তারা ভুলে গেছেন? অবশ্যই এই যে জুহি, একদম মদনদা, এই যে জুহি, হ্যাঁ আমি আসবো মদনদা, সামাজিক দায়বদ্ধতার প্রশ্নেই আসবো, কে দেখবে? একদম। আমি এই মুহূর্তে রুবি দেবীর সঙ্গে আবার আমরা যোগাযোগ স্থাপন করতে পেরেছি। আমার কিছু বলার নেই, সত্যি আপনাকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই, কারণ নেই। আমি শুধু এইটুকু জানতে চাই যে 2 দিন আগে এবিপি আনন্দকে আপনি বলছিলেন যে এই প্রতিদিন 1 লক্ষ টাকা করে বিল, কিভাবে আপনার পরিবার একদম সর্বশান্ত হয়ে পড়েছে। আজকে মদন মিত্রের ফোন যাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন টাকা ফেরত দেবেন, আপনারা কি নেবেন টাকা ফেরত? না, আমার টাকা চাই না, ওরা ওই টাকা দিয়ে ওখানে একটা 5 স্টার হোটেল বানিয়ে নিক, আমরা যেটা টাকা বাকি আছে ওটা আমরা দিয়ে দেবো। আমার মানুষ তো আর আমি পাবো না, না না, আমার মানুষ তো আমি পাবো না। আমার বাচ্চাটা যে বাবা হারা হলো, আমার বাচ্চাটা যে, যার বাবা একটা সামান্য প্রাইভেট ফার্মে চাকরি করে 5-6 হাজার টাকা যার রোজগার, সে যে তার ছেলেকে সারাদিন কাজ করে ছেলেকে সব রকম করার চেষ্টা করেছিল, আজকে সেই বাবাকে যে সে হারালো, আমার আর ছেলে, আমার দায়িত্ব কে নেবে? ওই টাকা আমার চাই না। আমার কি হবে? আমার দায়িত্ব, আমার ছেলের দায়িত্ব কে নেবে? আমি আরেকটা বিষয় জানতে চাইবো, একদম পরিষ্কার করে দিয়েছেন আপনার মনের এই মুহূর্তের অনুভূতি। আমার ছেলে কি সারা জীবন লোকের দয়ায়? হ্যাঁ, আমি আরেকটা জিনিস জানতে চাইবো, হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে তারা ফিক্সড ডিপোজিটের কাগজপত্র নিতে চাননি, বাড়ির লোক নাকি জোর করে তাদের দিয়েছে, তারা বলেছেন না না দরকার নেই, তা সত্ত্বেও দিয়েছে। যুক্তিতে বিশ্বাসযোগ্য? কোনোভাবে এটা বিশ্বাসযোগ্য হয় না অন্তত শুনে। হ্যাঁ হ্যাঁ আমার পরে পাগল যে ফিক্সড ডিপোজিটের কাগজ, আমাদের ওখানে একজন, তিনি এখানেরই, আমাদের বুবুন্দা, উনি বললেন আমি এখানে দাঁড়িয়ে আছি, স্পটে দাঁড়িয়ে আছি, আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি, আমি টাকা নিয়ে আসছি, আপনি পেশেন্ট ছাড়ুন। আপনি জানেন একটা আইসিইউতে এসএসকেএম এ পাওয়া কত বড় ব্যাপার, বেড, ভেন্টিলেশনের বেড। সেখানে আমরা কালীঘাটে গিয়ে কৌশিক চক্রবর্তীর অফিসে গিয়ে ওটাকে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম বেডটার। ওরা পেশেন্ট ছাড়ছে না, ওরা বলছে ফুল পেমেন্ট না করলে, আমরা বলেছি আমরা তাহলে দিদির কাছে যাব, বলছে দিদি দাদা যার কাছে যান, আমাদের ওপর থেকে প্রেশার আছে, আমরা ফুল পেমেন্ট না করলে 1 টাকাও পেমেন্ট বাকি থাকলে আমরা পেশেন্ট ছাড়বো না। এমন করে যে জামাটা পরিয়ে নিয়ে গেছে, জামাটাও বলছে ফেরত দিয়ে দেবেন কালকে এসে। নিঃসন্দেহে আপনি যে কথাগুলো বলছেন অমানবিকতার নিদর্শন, আপনার যেভাবে কথাটা তুলে ধরলেন। আমার আপনার কাছে শেষ, আমার আপনার কাছে হ্যাঁ একেবারে শেষ প্রশ্ন যে 7 দিন, বড় অমানবিক, এগুলো তো পরের কথা,
হ্যাঁ হ্যাঁ বলুন। এগুলো তো পরের কথা, আমার কাছে মেন কথা হচ্ছে ওরা ভেন্টিলেশনের দরকার ছিল না, সেখানে আমার পেশেন্ট বসছে, কথা বলছে, লিখে দিচ্ছে বোর্ডে যে আমি মাজা খাবো, আমি জল খাওয়া বলে সে কাঁদছে, আমরা জল দিতে পারছি না যে ভেন্টিলেশন থেকে বার করলে আমার পেশেন্ট মরে যাবে। ভেন্টিলেশনের কি প্রয়োজন, ওরা 60 দিনে আমাদের এইটা বলতে পারলো না যে ভেন্টিলেশনের কিসের জন্য ভেন্টিলেশন ওকে দেওয়া হচ্ছে। এক এক দিন জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, সার্জেন্ট এখান থেকে ওখান, ওখান থেকে ওখান কুকুরের মতো ঘুরছি, কেউ আমাদের ডাকছে না। আমরা এখানে ওখানে গিয়ে খোঁজ নিচ্ছি, আমার পেশেন্টের লাইফ রিস্ক নেই তো বলুন না, একটা বাচ্চা আছে বলুন না, আমার পেশেন্টের লাইফ রিস্ক নেই তো, না না ঠিক হয়ে যাবে, পেশেন্ট পুরো ইমপ্রুভমেন্টের দিকে আছে, খালি এটা একটু টাইম লাগবে। কতদিন লাগবে, কবে ভেন্টিলেশন খুলে যাবে আমরা বলতে পারছি না, 3 সপ্তাহ হতে পারে, 4 সপ্তাহ হতে পারে, কেউ বলতে পারছি না। আমার পেশেন্ট সুস্থ, তাকে ইনজেকশন দিয়ে দিয়ে ভেন্টিলেশনের মধ্যে রেখে দিল, সে জল খেতে চেয়েও আমরা তাকে জল দিতে পারলাম না। এই কষ্টটা আমি কি করে ভুলবো? আমার যে ছাদটা চলে গেল, এইটা আমি কোথা দিয়ে পাবো বলুন, বলুন কোথা দিয়ে পাবো? আমার ছেলে যে বাবা পেলো না, এই ছাদটা আমি কোথা দিয়ে পাবো? ওরা কি দিতে পারবে? আমরা বুঝতে পারছি আপনার মনের অবস্থা, অনেক অনেক ধন্যবাদ। আমি বলছি মদন দা, আমাদের বোধহয় কারুর একটা শব্দ বলার আর জায়গা নেই যা বললেন রুবি দেবী। আপনার কাছে আমার এইটুকু প্রশ্ন থাকবে যে আপনার এই পরিবারটার পাশে সমস্ত যারা কোটি কোটি মানুষ টেলিভিশন পর্দার সামনে আছেন, হয়তো চোখের জল ফেলছেন, তারা নিশ্চয়ই দাঁড়াবেন, মানুষের শুভ বুদ্ধির কাছে এইটুকুই আমরা আবেদন রাখতে পারি। কি বলবেন মদন মিত্র? আমি শুধু এইটুকুনি বলবো, সবার উপরে ঈশ্বর আছেন, আমি ঈশ্বরে বিশ্বাস করি, এবং এই যে সঞ্জয়ের স্ত্রী জুহির দুদিনের আগেকার স্টেটমেন্ট এবিপিতে, এতেই প্রমাণ করে যে কতটা অন্যায় তাদের সঙ্গে হয়েছে। তার ডকুমেন্ট, সমস্ত ডকুমেন্ট এই সঞ্জয়ের স্ত্রী জুহি 48 ঘন্টা আগেই এবিপিকে তুলে দিয়েছে। ফলে সে ষড়যন্ত্রের শিকার হয়েছে। এবং মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী কেউ ভাবতে পারেন যে কাউর বিপদ হলে স্ট্রেট বলতে পারে যে মুখ্যমন্ত্রী নয়, দিদির বাড়ি চলে যাব, কালীঘাটে যাব, মানুষের মধ্যে আস্থা আছে, কালীঘাটে গেলে কখনো ভাবতে পেরেছে কেউ যে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি যাব? কিন্তু তারপরেও দেখা গেল মুখ্যমন্ত্রীর নাম শোনার পরেও বলা হচ্ছে দাদা দিদি চিনি না। তো ফলে কোনো রাগের ব্যাপার নয়, কোনো ঝগড়ার ব্যাপার নয়, শুধু এইটুকুনি করজোড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে ঈশ্বর, আজকে যারা এই ঘটনা করলো তারাও একদিন প্রায়শ্চিত্ত করবে তো। মদন দা, আপনি যেহেতু রাজনীতির কথা তুললেন, এ রাজ্যে বিরোধী দল আছে, শাসক দল আছে। বিরোধীরা আজকের ঘটনার পর একটা প্রশ্ন তুলেছেন, অনেক চাপা গলায়, অবশ্যই এই ঘটনার অমানবিক হতে কেউই চাইছেন না, কিন্তু বলছেন যে এইভাবে হাসপাতাল কর্তৃপক্ষের ওপর আপনি চাপ সৃষ্টি করছেন, এতে ভবিষ্যতে নাকি আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে। আমি দেখাবো এইসব বাইট। আমি যেহেতু এত মানবিক একটা বিষয় নিয়ে আলোচনা করছি, আমি রাজনীতি এই মুহূর্তে আনছি না, এটা তরজার সময় নয়। প্রথমেই সুমন, আমি এক মিনিটের জন্য সময় চাইছি। শিওর, 1 মিনিট সময় চাইছি প্লিজ। মুখ্যমন্ত্রী দুদিন আগে স্টেটমেন্ট দিয়েছেন মিটিং করে, কোনো ভাঙচুর, হাঙ্গামা, হাসপাতালে গন্ডগোল, কোনো সরকারি প্রপার্টি, কোথাও কোনো গুন্ডামি সহ্য করা হবে না। আজকে রেকর্ড হয়ে আছে, একটি লোকও গিয়ে অ্যাপেলো নার্সিংহোমের সামনে একটা কোনো বিক্ষোভও দেখায়নি, অ্যাপেলোর 10 মাইলের মধ্যে যায়নি। আমি শুধু ফোনে কথা বলেছি, আমি কখনো বলেছি আইন হাতে নিতে বলতে পারছি না, কিন্তু শোকাতুরা স্ত্রী, শোকাতুরা মায়ের কাছে কি উত্তর দেব, এইটা অ্যাপেলো কর্তৃপক্ষ বলুন। অতএব যারা বলতে পারেন যে এর উপরে ভাঙচুর হবে, আমার মনে হয় তারা বোধহয় একটা কোনো ব্লুপ্রিন্ট তৈরি করে ফেলেছেন যে একটা ভাঙচুর করে এটা আমাদের উপরে যাতে দায়িত্ব পড়ে। আমি বলবো প্রশাসন আছে, মুখ্যমন্ত্রী আছেন, তারা দেখবেন। এবং যদি মুখ্যমন্ত্রী আজকে মমতা বন্দ্যোপাধ্যায় না হতেন, তাহলে কখনোই আজকে এই ধরনের মানুষরা সাহস নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে যেতে পারত না। কারণ সব নার্সিংহোমই সিপিএমের থেকে 1 টাকা দিয়ে 99 বছরের লিজ নিয়ে এবং সিপিএমের নেতাদের বড় বড় সুইটে রেখে আদর করে যত্ন করে এই 34 বছর কাটিয়েছে। এবার সেইখানে ধাক্কা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় মিটিংয়ে প্রথমেই অ্যাপেলোকে তুলে বলেছিলেন যে আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ আছে। অতএব আমি আর কিছু বলতে চাই না,
আমি শুধু এইটুকুনি বলবো যে এই সময় ঝগড়া করার সময় নয়, কিন্তু এই আমার মেয়ে, আমার বোন, আমার মায়ের পাশে নিশ্চয়ই ঈশ্বর আছেন, ঈশ্বর দেখবেন, আর মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে থাকবে। আমরা কেউ কিচ্ছু নয়, আমি মন্ত্রী নই, আমি বড় নেতা নই, আমি তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী হিসেবে আমি দৌড়ে গিয়েছিলাম, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছিলেন আর্তের পাশে দাঁড়াতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ মদন দা। আমি অমল মহাজনের কাছে আসব, সঞ্জয়ের বন্ধু। আমি অমলবাবু আপনার কাছে দ্রুত জানতে চাইবো, সেটা হচ্ছে যে এই 7 দিন ওই হাসপাতালে যখন সঞ্জয় ছিলেন, যখন লড়াই করছিলেন, তখন বন্ধু হিসেবে, পরিবারের লোক হিসেবে কর্তৃপক্ষের কি ব্যবহার আপনারা পেয়েছেন সেইটুকু আমাদের বলুন। মানে আমি বলছি এই রকম একটা ক্রিটিক্যাল কেস, এই রকম দিনে 1 লক্ষ টাকার চিকিৎসা চলছে, তো প্রতি মুহূর্তে তো একটা কমিউনিকেশন থাকা স্বাভাবিক। হ্যাঁ, তো সেইটা কি পেয়েছিলেন? না, কখনোই পাইনি। আচ্ছা, যখনই আমরা ওখানে খোঁজ খবর করতে গেছি, বা আমার বন্ধু রাজেশ যখন গেছে যে আজকে কত বিল হলো, বিল ডিপার্টমেন্টে কেউ নেই, কখনো বা ডাক্তারের কাছে গেছে যে ডাক্তারবাবু এখন বেরিয়ে গেছেন, ওয়েট করতে হবে, এই ধরনের সমস্যাগুলো রয়ে গেছিল। আর কি ধরনের ওর কি ধরনের ট্রিটমেন্ট চলছে বা কতটা সুস্থ আছে এটা জানতে চাওয়া হলে বলছে না মোটামুটি আপনাদের পেশেন্ট ইমপ্রুভ করছে, আপনাদের সবে শুনলেন কিছুটা ইমপ্রুভ করছে, তবে ভেন্টিলেশন থেকে কবে বার করা যাবে বা কি বৃত্তান্ত সেটা এখনো বলা যাচ্ছে না। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে প্রথম যখন নিয়ে গেছিলাম তখন ওর লিভার ইনজুরি ছিল, বললো লিভারে একটু ব্লিডিং হচ্ছে যার জন্য সমস্যা, তো ওটা অপারেশন করতে হবে। ঠিক আছে, অপারেশন করতে হবে। তো দুপুরের পরে বললেন একটা স্ক্যান করব, স্ক্যান করে তারপরেই বললেন যে ওকে অপারেশনটা করা যাবে না, বয়সটা খুব কম, তো আমরা রেডিওলজি ডিপার্টমেন্টে পাঠাচ্ছি। তো ওখানকার ডাক্তার এসে বললেন, ডক্টর কি উষা গোয়েঙ্কা, উনি বললেন যে ওটা হয়েই যায়, মানে করা যাবে, যে ওটা হার্টের বা যে মানে এনজিওগ্রাম করে যেভাবে করা হয় সেভাবে করা যাবে, ওটা ব্লিডিংটা বন্ধ করে দিতে পারবো, মোটামুটি খরচা 1.5-2 লাখ টাকা পড়ে যাবে। তখন আমাদের তো সুস্থ করে তুলতে হবে, তখন পয়সার দিকে তাকাচ্ছি না। এইখানে আমার দ্বিতীয় প্রশ্ন, ধরুন 7 লক্ষ টাকা, আমি জানি না মানে কজন মধ্যবিত্ত মানুষ 7 লক্ষ টাকা এই 7 দিনের মধ্যে জোগাড় করে হাসপাতাল কর্তৃপক্ষ মেটাতে পারবে। আমি বলছি এটা ওনারাও বুঝতে পারছেন যে আপনার মধ্যবিত্ত পরিবার, এত সহজ নয় টাকাটা। তো আমি বলছি প্রতি মুহূর্তে যখন বিলটা বাড়ছে, কোনো কমিউনিকেশন করা হয়েছিল যে এইভাবে বাড়ছে, এইটা কিন্তু খরচ আছে, এইটা খরচ হচ্ছে? মানে একটা সময় যেটা 2 দিন আগে আমরা দেখাচ্ছি যে ক্যামেরার সামনে উনি বলছেন যে কিছু করার নেই, আর টাকা জোগাতে পারছি না, আমার শিফট করাতে হবে। এই সিচুয়েশনটা তো একদিনে হয়নি, 7 দিনে হয়েছে। হসপিটাল কর্তৃপক্ষের দিক থেকে কমিউনিকেশন হয়েছিল? না না না, আমি আবার বলছি যে অ্যাপোলো কর্তৃপক্ষকে আমরা মৌখিকভাবে এবং এই ইমেলের মাধ্যমে অনুরোধ করেছিলাম, তাদের বক্তব্য একদম সরাসরি ক্যামেরার সামনে আপনাদের সামনে তারা হাজির করতে পারেন। এখনো আধ ঘন্টা এই অনুষ্ঠানের আছে, তারা আসতে পারেন, তারা স্বাগত। এখনো পর্যন্ত তারা আসেনি। দ্রুত একবার দেখব ফিক্সড ডিপোজিট। অদ্ভুত যুক্তি এলো কর্তৃপক্ষের তরফ থেকে, বলা হলো যে তারা নিতে চাননি, জোর করে বাড়ির লোকেরা ফিক্সড ডিপোজিট জমা রেখেছেন। এ কি বিশ্বাসযোগ্য? দেখুন নিজেরা। এই 7,23,000 টাকা ছিল ওনার টোটাল বিল। 7 দিনে 7 লক্ষ। ডানকুনির সঞ্জয় রায়ের চিকিৎসার জন্য এই পরিমাণ বিলি করেছিল অপোলো হাসপাতাল। হাসপাতালের সিইও এই অঙ্কটা অনায়াসে বলতে পারেন, কিন্তু সাধারণ মধ্যবিত্তদের কাছে তো এই অঙ্কটা রাতারাতি জোগাড় করা পাহাড় ভাঙার সামনে। সঞ্জয়ের পরিবার, বন্ধুবান্ধব, প্রতিবেশীরা চেয়ে চিনতে 4.5 লক্ষ টাকা জোগাড় করতে পেরেছিল, কিন্তু তাতেও হয়নি। অভিযোগ তারা কাকুতি মিনতি করেছিলেন, কিন্তু তাও ছাড়েনি অপোলো হাসপাতাল কর্তৃপক্ষ। শেষ পর্যন্ত রোগীকে এসএসকেএমে নিয়ে যাওয়ার ছাড়পত্র পেতে ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেট জমা দিতে হয় বলে অভিযোগ। 1,33,000 টাকা ক্যাশ পেমেন্ট করার পর বাদবাকি যে ডিউজ অ্যামাউন্ট আমাকে ফিক্সড ডিপোজিট এবং একটা অ্যাকাউন্ট পে চেক ওনাদের নামে দিয়ে তবে আমি বার করতে পেরেছি। এসএসকেএমে দাঁড়িয়ে একই অভিযোগ করেন মদন মিত্র। রীতিমতো ফিক্সড ডিপোজিটের কাগজ জমা দিতে হয়েছে। বাড়ির দলিল চেয়েছে, গয়না চেয়েছে, বলেছে গলার হার খুলে দাও, হাতের বালা খুলে দাও। অ্যাপোলো হাসপাতাল, ইয়েস, ও তো চামার, ওরা দ্য ব্লাড সাকার। ইউ হ্যাভ সিন দ্য ফিল্ম ড্রাকুলা। অপোলো কর্তৃপক্ষের দাবি তারা নাকি ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট চাননি। ওনারাই বলেছিলেন যে আমাদের কিছু ফিক্সড ডিপোজিট আছে, এটাও আপনারা চাইলে রাখতে পারেন। সেক্ষেত্রে আপনি কি বলেছিলেন? আমরা বলেছিলাম ঠিক আছে আপনারা রেখে যান,
এই কথাটাই আমরা বলেছিলাম, আমরা কিন্তু কোনো জিনিস ওনাদের কাছ থেকে চাইনি। একজন রোগী মুমূর্ষু, তার পরিবার চাইছে অন্যত্র নিয়ে যেতে, আর সেই কিনা হাসপাতাল কর্তৃপক্ষকে চাপ দিয়ে বলছে বকেয়া বিলের জন্য চেক তো দিয়েইছি, আপনি ফিক্সড ডিপোজিটের সার্টিফিকেটটুকুও রাখুন। আর বিলের দিকে চেয়ে থাকা হাসপাতাল নাকি বাধ্য হয়ে সেটা নিচ্ছে। এটা কি হাস্যকর নয়? প্রশ্ন অনেকেরই। হাস্যকর ব্যাপার, মর্মান্তিক ঘটনা। জোকার করছেন নাকি? ওনাকে আমাদের কি ভেবেছেন জীবন ফিরিয়ে দিতে পারবে সঞ্জয় ওরা? সম্পূর্ণ মিথ্যে নিজেদের বাঁচাবার জন্য। সঞ্জয়ের মৃত্যুর পর অ্যাপোলো কর্তৃপক্ষকে মদন মিত্র বলেন পুরো টাকা ফিরিয়ে দিতে। You talk to Reddy, you talk to Rupali, you arrange for immediately arrange তোমার টাকা ফেরত দেওয়া আগে, তারপর দেখো what the government is doing। তুমি সমস্ত টাকা ফেরত দেবে তো? সমস্ত টাকা ফেরত দেবে। এটাতে আমরা বলেছি হ্যাঁ, মানবিকতার খাতিরে উনি যখন বলেছেন আমরা টাকা ফেরত দিয়ে দেব। পুরো টাকা ফেরত দেবে? নিশ্চয়ই, আমরা পুরো টাকা ফেরত দিয়ে দেবো, মানবিকতার খাতিরে আমরা পুরো টাকা ফেরত। কিন্তু টাকা ফেরালেই কি 7 খুন মাপ? সদ্য মুখ্যমন্ত্রীর বৈঠকের পরও এমনটা হয় কি করে? কবি শঙ্খ ঘোষ বলেছেন মুখ্যমন্ত্রীর এত বড় এক শ্রদ্ধেয় পদক্ষেপের পরেও যে এমন ঘটনা ঘটতে পারল, এতে বোঝা যায় কোনো কোনো হাসপাতালে কি পরিমাণ অমানবিক কাণ্ড চলছে। সঞ্জয়ের 1.5 বছরের ছেলে বুঝে উঠতে পারছে না তার জীবন থেকে কি চলে গেল। যারা বুঝতে পারছেন তারাও অসহায়। পয়সা বড় মনে করে ওরা মনে করে আমরা পয়সা দেব না, আমরা চুরি ডাকাতি করে হলেও তোরে নিয়ে দিতাম রে, আমার ছেলেটা যদি থাকতো রে। সঞ্জয়ের মৃত্যু তুলে দিল সেই অবধারিত প্রশ্ন, অর্থ না থাকা মানে কি বাঁচার অধিকারটুকুও নেই? ময়ূর ঠাকুর চক্রবর্তী, নিমাই পান্ডা ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি পঙ্কজ রায়ের কাছে আসবো। পঙ্কজবাবু, আজকে কোনো দলের সমর্থক বা রাজনৈতিক বিতর্কে আপনাকে আনিনি, যোগেশচন্দ্র কলেজের অধ্যক্ষ হিসেবেও আনিনি। আপনি এমন একজন মানুষ যিনি বেসরকারি হাসপাতালের এই গাফিলতি এবং ঔদ্ধত্যের অভিযোগ এবং তার শিকার হয়েছেন মাত্র কয়েক মাস আগে, 2015 ডিসেম্বর মাসে। এই সাম্প্রতিককালে একটা হিন্দি ফিল্মে এরম ঘটনা দেখা হয়েছিল, কারুর জীবনে এরম ঘটনা যেন কখনো না হয়। আপনি বলছিলেন যে আপনাকে অ্যাপোলো কর্তৃপক্ষ জানানোনি, আপনাকে ডাকা হয়েছিল পেন্ডিং বিলগুলো ক্লিয়ার করার পর, তারপর আপনাকে জানানো হয় যে আপনার স্ত্রী আর নেই। পঙ্কজবাবু, আসলে আমি অবাক হই না এই কারণে যে হসপিটালের সিইও 8 কোটি টাকা বেতন পান, এটা সবার দেখা উচিত। এই টাকাটা কোথা থেকে আসবে? তো এই মুনাফার যে লোভ, আমি মুনাফা বলবো না, মুনাফার যে লোভ আমাদের এখানে অতলে তালি আমাদের নামিয়ে দিয়েছে। কি হয়েছে? আমার স্ত্রী মে মাসে 18ই মে সম্ভবত 2015-তে ফোর্টিসে একটা অপারেশন হয়, কিডনি ট্রান্সপ্লান্ট। তার জন্য যা যা প্রক্রিয়া, আমার খুব ভালো লাগছে যে আমি তখনকার রাষ্ট্রমন্ত্রী শাস্ত্রে তিনি আমার পাশে আছেন, ডক্টর অরূপরতন দত্ত, তার আন্ডারে এটা হয়। ডক্টর এস সাহা, শশাঙ্ক শেখর সাহা, তিনি অপারেশনটা করেন। আমার মোবাইলে সেই ছবিটা তোলা আছে। আমি জানি না যে 18 থেকে 24 ইঞ্চি পেট কেটে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হয় কিনা। আমার শালিকা সুস্মিতা দাস সে ডোনার ছিল, কিন্তু সেটা ট্রান্সপ্লান্ট করা যায়নি। ওপেন করার পরে বলা হচ্ছে, এবং আরেকজনের সেটা হোল্ড করা হয়েছিল, যে লাগানো যাবে না, ক্যালসিফিকেশন আছে, তার টেস্ট উপযুক্ত হয়নি। কিন্তু যখন আমি কথা বলতে যাচ্ছিলাম, আমাকে একটা কথা কমান্ডিং টোনে ওই অরূপরতন দত্তের যিনি পিএ রাখা ম্যাম, তিনি আমাকে বলেছিলেন আগে 5 লক্ষ টাকা ট্রান্সফার করুন, তারপর কথা বলবেন। আমি SBI নিউ আলিপুর থেকে নেফট করি 5 লক্ষ টাকা। যখন আমি কথা বলতে যাচ্ছিলাম, আমাকে একটা কথা কমান্ডিং টোনে ওই অরূপরতন দত্তের যিনি পিএ রাখা ম্যাম, তিনি আমাকে বলেছিলেন আগে 5 লক্ষ টাকা ট্রান্সফার করুন, তারপর কথা বলবেন। আমি SBI নিউ আলিপুর থেকে নেফট করি 5 লক্ষ টাকা। কিন্তু অরূপরতন দত্তর মনে হয় কোথাও সেদিনকে বাগান বাড়িতে যাওয়া ছিল দত্তপুকুরে, তিনি ছুটে এসেছিলেন 1:30 নাগাদ, এবং তারপর আমাকে এরকম, আমি জানি না যে এতটা কাটা হয়েছে, এবং আমি ভাবতে পারি না যে এইরকম 2,42,000 টাকা ফেরত দেওয়া হয়েছে। আমার কাছে, আমি তো টাকা দিয়েছিলাম অপারেশন করার জন্য, কাজের জন্য, এবং উপযুক্ত যত্ন নেওয়া হয়নি। এবং বলা যায় যে
সাপ্রেশনে যে মেডিসিন দেওয়া হয়েছে তাকে রেজিস্ট করতে পারেনি সে, এবং পরবর্তীকালে আমাকে রিস্টিচ এবং মানে রিমুভ করতে হয় স্টিচ কেরলে এলিট মিশন হসপিটালে মাত্র 1,20,000 টাকা 21 দিনের প্যাকেজে। এবং তারপর যখন আমি ডক্টর অভিজিৎ চ্যাটার্জি অ্যাপেলোতে যাই, তিনি নিউরো মেডিসিনের ডাক্তার, তিনি বলেন যে আমার মিসেস বলেন আমার হাজব্যান্ডের ক্ষমতা নেই এখন আর ভর্তি করার, সে আমাকে একের পর এক নার্সিংহোমে ভর্তি করেছে। বললো না আপনি 3 দিন থাকুন। তিনি হেঁটে গেছেন আমার সঙ্গে, হেঁটে গেছেন, ভর্তি হয়েছেন। 2 দিন পরে বলছেন যে না ওনার একটা সামান্য ক্ষত ছিল, সেই ক্ষতটা নাকি বাড়ছে, তার জন্য আস্তে আস্তে ভেন্টিলেশন এবং তার সঙ্গে বিল, এবং তারপরে আবার নর্মাল বেড, আবার ভেন্টিলেশন। এই পুরো জার্নি করার পরে ডক্টর অভিজিৎ চ্যাটার্জি একদিনও দেখেননি। আমি এই চ্যানেলে বসে বলছি, যদি আমাকে এর জন্য জেলে যেতে হয় তাও আমি বলছি তিনি একদিনও দেখেননি। আমি সমস্ত আজকে আমি মানে শুধু আপনাদের ফিক্সড ডিপোজিট দেখে আমি আজকে আমার কোথাও একটা জায়গায় লেগেছে, আমি আসতে চাইনি চ্যানেলে এই ব্যাপারে। এবং আমার কাছ থেকে 1.5 লক্ষ টাকার অ্যাক্সিস ব্যাংকের অ্যাডভান্স চেক নেওয়া হয়েছে। ইফ আই ক্যান রিমেম্বার, মেমোরি যদি ফেল না করে, 30শে ডিসেম্বর 2015 ডেটের একটা পোস্ট ডেটেড চেক দিয়ে আমি ডেড বডি নেই। তো আমি বলবো যে এটা কি হচ্ছে, কি কেন কেউ দেখার নেই? আমার রাজ্যটা কি অনাথ? আমাদের স্বাস্থ্যটা কি অনাথ? কোথায় আছি আমরা? আমি 25 লক্ষ টাকার উপরে খরচা করে আমার মিসেসের শুধু বিছানায় শুয়ে আছে, এটাও দেখতে পারলাম না। একজন শিক্ষিকা তার 50 বছর বয়সে 10 বছর আগে চলে যেতে হলো। আমি ভাবতে পারি না এই জিনিসটা আমাদের দেখতে হবে। আপনি প্লিজ শান্ত হন পঙ্কজবাবু। আমি দ্রুত একবার পঙ্কজবাবু যে অভিযোগটা তুলে ধরলেন, আপনি প্লিজ শান্ত হন। হাসপাতাল থেকে একটা ফোন, স্যার আপনার 2.5 লক্ষ টাকা বিল বাকি আছে, একটু পে করে দিন। রোগীর স্বামী তড়িঘড়ি হাসপাতালে গেলেন, ভাবলেন বিল কাউন্টারে যাওয়ার আগে একটু স্ত্রীকে দেখে আসি। ওয়ার্ডে গিয়ে জানতে পারলেন স্ত্রী মারা গিয়েছে। শোনার পর ছুটে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যেতেই তারা বলল, হ্যাঁ ঠিকই শুনেছেন, আপনার স্ত্রী মারা গিয়েছে। এটা অক্ষয় কুমারের গব্বর রিটার্নস ছবির ডায়লগ নয়, এটাই বাস্তব। যোগেশচন্দ্র কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায়ের সঙ্গে এমনটাই হয়েছে বলে অভিযোগ। বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতাল তাকে এটুকুও জানায়নি যে স্ত্রী মারা গিয়েছে, বরং বকেয়া বিল মেটানোর জন্য ডেকেছিল, কারণ মৃত্যুর খবর পেলে পাছে তিনি বকেয়া বিল না দেন। 1.5 লক্ষ টাকা তখন আমার কাছে ছিল না বলে সত্যি কথা আমি প্রায় নিঃস্ব হয়ে যাচ্ছিলাম। আমাকে একটার পর একটা চেম্বার ঘোরানো হয়েছে। আমি একটা কলেজের অধ্যক্ষ, আমাকে এটা খুব পেইন দিয়েছে। কলকাতার 2টি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এমনই গুরুতর অভিযোগ পঙ্কজ রায়ের। পঙ্কজ রায়ের দাবি, কিডনি ট্রান্সপ্লান্টের জন্য তিনি 2015 সালে তার স্ত্রীকে বাইপাসের ধারের একটি নামজাদা বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। অভিযোগ, অপারেশন থিয়েটারে পেট কাটার পর নাকি চিকিৎসকেরা বুঝতে পারেন কিডনি ট্রান্সপ্লান্ট সম্ভব নয়, তাই স্টিচ করে ছেড়ে দেওয়া হয় পঙ্কজ রায়ের স্ত্রীকে। এমনকি যে চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে ভর্তি করা হয়েছিল, তিনি অপারেশনের দিন মধ্যমগ্রামের বাগান বাড়িতে ছিলেন বলে অভিযোগ। শেষ পর্যন্ত অসুস্থ স্ত্রীকে দক্ষিণ ভারতে নিয়ে গিয়ে স্টিচের সংক্রমণ সারিয়ে কলকাতায় ফেরেন যোগেশচন্দ্র কলেজের অধ্যক্ষ পঙ্কজ রায়। কিন্তু এর কয়েক মাস বাদে ফের শরীর খারাপ হয়। এবার পঙ্কজ রায় তাঁর স্ত্রীকে বাইপাসের ধারের একটি নামজাদা বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পঙ্কজ রায়ের অভিযোগ, দ্বিতীয় বেসরকারি হাসপাতালে প্রায় 25 দিন থাকেন তাঁর স্ত্রী, কিন্তু যে চিকিৎসকের তত্ত্বাবধানে ভর্তি হয়েছিলেন তিনি একদিনও দেখতে আসেননি। এই কদিনে বিল হয় 14.5 লক্ষ টাকা। যে 2.5 লক্ষ টাকা বাকি ছিল সেটা মেটানোর নাম করে ডেকে পরে পঙ্কজ রায়কে জানানো হয় তার স্ত্রী মারা গিয়েছেন। টাকা না থাকায় অ্যাডভান্স চেক জমা দেওয়ার একদিন পর তার স্ত্রীর দেহ ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়ে বলে অভিযোগ। যে ব্যালেন্সটা আমাকে কিন্তু 1.5 লক্ষ টাকার একটা অ্যাডভান্স চেক প্রবাবলি 30শে ডিসেম্বরের আমি ডেট, 26 তারিখে এক্সপায়ার করেছে, 4 দিন বা কদিনের আমি ডেটের একটা অ্যাডভান্স চেক দিই, এবং প্রবাবলি 2 দিনের মধ্যে যেদিনকে 27 তারিখে আমি রিলিজ করি, সকালবেলা ডেড বডি নিয়ে যাই, 28 তারিখ বাদ দিয়ে মানে 29 তারিখে এসে আমি টাকা দিয়ে চেকটা ব্যাক করে নিয়ে যাই। তিনি শহরের নামী কলেজের অধ্যক্ষ, পরিচিত মুখ, কিন্তু তার সঙ্গে এমন ব্যবহার, তাহলে সাধারণ মানুষের সঙ্গে কি হয়? নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা।
নাট্য ব্যক্তিত্ব রুদ্রপ্রসাদ সেনগুপ্ত আমার সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। রুদ্রপ্রসাদ বাবু, আমি জানি না কি বলবো, সঞ্চালক হিসেবে সত্যি সত্যি আজকে আন্নাভ লাগছে। একজন ছোট মা যার কোলে একটা 1.5 বছরের শিশু এই মিনিট 10 আগে আমায় প্রশ্ন করলেন যে আমি কোথায় যাব, কি করব, আমায় বলে দিন, আর কি আছে পৃথিবীতে, সব শেষ হয়ে গেল। আমার ডান দিকে বসে আছেন একজন কলেজের অধ্যক্ষ যাকে আমি শান্ত করতে পারছি না, তার চোখের জল থামাতে পারছি না। কয়েক মাস আগে স্ত্রীকে হারিয়েছেন। চাপান উত্তর অভিযোগ পাল্টা অভিযোগের সময় এটা নয়, কিন্তু এইভাবে কোথাও অমানবিক থেকে অমানবিকতর হতে আমরা এগোবো, কোথাও আমরা সেবাটাকে ভুলে ব্যবসা এবং ব্যবসাতে গিয়ে ল্যান্ড করব। রুদ্রপ্রসাদ বাবু, এইরকম মুহূর্তে তো কিছু কথা বলতে পারা শক্ত। আপনি যেমন আহ্লাদ বোধ করছেন, যদিও আপনার আহ্লাদ বোধ করা উচিত নয়, আপনার মনে রাখা উচিত আপনি খুব পুণ্য কর্ম করছেন, কারণ একটা খুব দামি কাজ, আপনি দামি কথা শোনানোর সুযোগ করে দিচ্ছেন সাধারণ মানুষকে, প্রয়োজনীয় কথা। এই যা চলছে খুব গোলমালের। আমি প্রথমেই নিশ্চয়ই মমতা দেবী জানেন যে তার এই পদক্ষেপ, তিনি যে সকলকে নিয়ে একটা ওপেন ফোরামে সমস্ত কাণ্ডটা খুলে দিলেন এবং সেক্ষেত্রে তাদের সরকারের কি অ্যাটিটিউড সেটা স্পষ্ট করে বললেন, অর্থাৎ পাবলিকলি কমিট করলেন যে আমরা কিন্তু কমিটেড এই জিনিসগুলো বন্ধ করব বলে, অর্থাৎ ওটা শুধু ছেঁদো কথা থাকতে পারবে না, সেটা উনি জানেন পলিটিশিয়ান হিসেবে। এইটা খুব পুণ্যের কাজ হয়েছে। তার কারণ হচ্ছে সমস্ত মানুষ ওই রোগ ভোগের সময় বড় দুর্বল বোধ করে, তার কারণ অন্যান্য সময় তার তেজ থাকে, তার লেজ খাড়া থাকে, সে মেরুদণ্ড সোজা থাকে, কিন্তু যখন কারুর একটা কোনো অসুখ করেছে প্রিয়জনের, তখন কীরকম একটা ওই যে ইটার্নাল ফিয়ার অফ মর্টালিটি, সেইটা তখন কীরকম তাকে গ্রাস করে ফেলে, তার শক্তি, তার বোধ বুদ্ধি যুক্তি বিশ্লেষণের ক্ষমতা সমস্তকে আচ্ছন্ন করে দেয়। এই জায়গাটাকে ক্যাপিটাল করে যে এই ব্যবসাটা চলছে, এই স্বাস্থ্য পরিষেবার ব্যবসায়ীরা সবসময় ব্যবসা করবেই, বলে লাভ নেই যে কম টাকা রোজগার করো, কিন্তু যে ক্ষেত্রে গোলমালটা মূলত সেটা হচ্ছে এই অনেক ব্যবসায়ী যারা এই স্বাস্থ্যসেবার ব্যবসা করছেন, তারা শুধু ব্যবসা করছেন না, লাভ করছেন না, দে আর ক্রিমিনালাইজিং দেয়ার অ্যাক্টিভিটিস, অর্থাৎ ইনফ্লেটেড বিল করছেন, জোচ্চুরি করছেন, এদের সব জেলে পাঠানোর মতো কাজ, কারোর 7 বার ফাঁসি দেওয়ার মতো কাজ। সেই জায়গাটাকে প্রথম মমতা ব্যানার্জি যে ধরেছেন, এটা খুব আমাদের ধন্যবাদের পাত্র হয়েছেন তিনি। আর তার সঙ্গে এখন একটা জিনিস বোধহয় বলা দরকার, সেটা হচ্ছে যে আমরা সাধারণ মানুষ গত বেশ কয়েক দশক ধরে আমাদের ভক্স পপুলি, যেটা আমাদের কথাবার্তাগুলো সব হারিয়ে গেছে। আমরা বাকশক্তি রুদ্ধ হয়েছি, কারণ পলিটিক্যাল সোসাইটি আমাদের সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে। আমার বাড়িতে অ্যাক্সিডেন্টে কেউ মরলে তাকে কোথায় নিয়ে যাওয়া হবে, আগে হাসপাতাল নাকি শ্মশান, নাকি পাড়ার পার্টি অফিসে গিয়ে বলতে হবে দেখুন আমার অমুক মারা গেল, আপনারা দয়া করে অনুমতি দিন একটু শ্মশানে নিয়ে যাব কি। এইরকম একটা পরিস্থিতিতে অনেক দিন আমাদের কথা বন্ধ হয়ে গেছে। সিভিল সোসাইটির ভয়েসটা কোথাও মিসঅ্যাপ্রোপ্রিয়েট করে নিয়েছে পলিটিক্যাল সোসাইটি। এই জায়গায় দাঁড়িয়ে আর একবার বোধ হয় এইরকম একটা ঐতিহাসিক মুহূর্তে, যখন চারপাশে হইচই আরম্ভ হয়েছে এবং একটা খুব বড় ব্যাপার নিয়ে স্বাস্থ্য পরিষেবা, সেই মুহূর্তে বোধ হয় আমাদের সাধারণ মানুষদের আবার একটা সুযোগ এসেছে যে তারা যেন সোচ্চার হন, তারা যেন নিজেদের কথাগুলো বলেন, তারা যেন সব কাজটা থানা কিংবা পার্টি অফিস করে দেবে না, এই কথাটা বিশ্বাস রাখেন। কারণ উই গেট দ্য লিডার দ্যাট উই ডিজার্ভ। আমরা সেই রকমই তো নেতা পাই যেরকম নেতা আমরা চাইতে পারি বা আমাদের অধিকার আছে নৈতিক। এই জায়গা থেকে আমার মনে হয় খুব একটা ভালো কাজ হয়েছে এবং কাজটা এখন যেটা মূল কথা, যেটা সকলেই বলছে এবং সেটাও নিশ্চয়ই মমতা দেবীর কাছে পৌঁছচ্ছে, সেটা হচ্ছে যে এইটা শুধু একটা ফ্ল্যাশ ইন দ্য প্যান নয় তো, এটা থাকবে তো, এইটা ফলোড আপ হবে তো, এটাকে মানে কিছু হুজুগে মক্কেল যারা দায়িত্বহীন
তারা গিয়ে লাঠি দিয়ে পটপট করে ভেঙে কজটাকেই নষ্ট করতে পারে, এবং সেটা চারপাশে হওয়ার কারণ রেগে থাকলে মানুষ তার বোধ বুদ্ধি কাজ করে না। সেই ক্ষেত্রে এই রাগটাকে কোথাও সংহত করে কাজের জায়গা সামাজিক স্তরগুলোতে এইটার যাতে ছড়িয়ে পড়ে সেইটা বোধহয় খুব মানে প্রয়োজনীয় আজকে। এবং মানে এই আশা করি ওই স্বাস্থ্য পরিষেবার যে সমস্ত ব্যবসায়ীরা আছেন তারা তাদের মধ্যে যারা ক্রিমিনাল তারা একটু ভয় পাবেন, এবং যারা শুধু ব্যবসা করেন অন্তত ব্যবসার এথিক্সটা মানেন, যদি ব্যবসায় কোনো এথিক্স থাকে, তাহলে তারা যেন একটু এটা খেয়াল করেন তারা ব্যবসা করছেন সোশ্যাল সার্ভিসে, স্টিল বা তার সিমেন্ট বা লোহা বা এইগুলোর ব্যবসা করছেন না, মানুষের জীবন নিয়ে ব্যবসা করছেন, যে জীবন তার বাড়ির সন্তানের, তার স্ত্রীর, তার বাবার, তার ঠাকুরদারও জীবন আছে, এবং তাদেরকে কোথাও একটা সেইগুলোকে ফেস করতে হবে। এই কথা মনে রেখে যেন আজকে একটা কোথাও পরিবর্তন আসে আমাদের বেসরকারি স্বাস্থ্য পরিষেবায়। তারা যেন একটু এটা খেয়াল করেন তারা ব্যবসা করছেন সোশ্যাল সার্ভিসে, স্টিল বা তার সিমেন্ট বা লোহা বা এইগুলোর ব্যবসা করছেন না, মানুষের জীবন নিয়ে ব্যবসা করছেন, যে জীবন তার বাড়ির সন্তানের, তার স্ত্রীর, তার বাবার, তার ঠাকুরদারও জীবন আছে, এবং তাদেরকে কোথাও একটা সেইগুলোকে ফেস করতে হবে। এই কথা মনে রেখে যেন আজকে একটা কোথাও পরিবর্তন আসে আমাদের বেসরকারি স্বাস্থ্য পরিষেবায়। এবং তারই সঙ্গে আমি একটা জিনিস ডেফিনেটলি মনে হয় এখনও আমাদের গভর্নমেন্টের স্বাস্থ্য পরিষেবা কিন্তু in spite of all the failures, আমার ধারণা যে আমাদের সরকারি স্বাস্থ্য পরিষেবা কিন্তু খুবই ভালো, খুবই স্বাস্থ্য পরিষেবা ভীষণ মানে কস্টলি, সেটা সত্ত্বেও যা করছেন সেটা খুব দামি করছেন। এবং তার সঙ্গে যদি একটা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেন, আমরা প্রত্যেকেই যদি খানিকটা যারাই পারি তাদের একটা লেভি করা হলো, তুমি মাসে 10 টাকা করে দাও হেলথের জন্য, একদিন না একদিন তোমার বা তোমার প্রতিবেশীর বা তোমার আত্মীয়র কাজে লাগবে। এইরকম কতগুলো পরিকল্পনা যদি নেওয়া যায়, অর্থাৎ মানুষকে পার্টনার করে নেওয়া ডিরেক্টলি, এইটা যদি একটু করা যায়, শুধু অ্যাজিটেশন করার ব্যাপার নয়, অর্থাৎ এটাকে গ্রো করানোর, স্বাস্থ্য পরিষেবাটাকে কী করে সাপোর্ট সিস্টেম একটা তৈরি করা যায় পাবলিককে দিয়ে, এইটা মমতা দেবী যদি ভাবেন তাহলে আমার মনে হয় হয়তো আরও কাজ নিশ্চয়ই ভাবছেন তিনি। একটাই বলতে পারি যে একজন সাধারণ মানুষ হিসেবে, 80 অতিক্রান্ত একজন মানুষ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিশ্চয়ই এইভাবে তার মেরুদণ্ড সোজা রেখে কাজগুলো করবেন এবং দুর্বৃত্তরা তার ফলে ভয় পাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে রুদ্রপ্রসাদ বাবু, এত মূল্যবান মতামত আপনার দৃষ্টিভঙ্গি আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। শুধু পলিটিক্যাল সোসাইটির বিষয় নয়, খুব পরিষ্কার করে যেটা বলছেন, সাধারণ মানুষেরও সামাজিক দায়বদ্ধতা আছে, তারও একটা দায়িত্ব আছে। রাজনৈতিক নেতা নেত্রীদের সবাই খুব ক্ষমতাশালী ভাবেন। আমি এবার যার কথা শোনাবো তার নাম অনিতা কর মজুমদার, আমার সঙ্গে আছেন বেশ কয়েক দফার তৃণমূল কাউন্সিলর, এবারও জিতেছেন 112 নম্বর ওয়ার্ড থেকে। পঙ্কজবাবু স্ত্রী মাত্র 50 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেছেন। 49 বছর বয়সে আপনি স্বামী হারিয়েছেন 2013 সালে। বাইপাসেরই একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে আপনার অভিযোগ, এবং অভিযোগ প্রায় একই রকম। আপনাদের মতো জনপ্রতিনিধি যারা এলাকায় পরিচিত মুখ, রাজ্যে পরিচিত মুখ, তাদের অসহায়তা দেখে অনিতা দেবী সত্যি আতঙ্ক হয় যে আমরা যাব কোথায়। একটু যদি আপনার ঘটনাটা বলেন, ওনার কাছে যাব, তার আগে ওনার ঘটনাটা একটু তুলে ধরি আপনাদের সামনে। চোখের জল আজও বাদ মানে না। স্কুটির চাকা চলতে চলতে এলাকা শেষ হয়ে গেলেও জীবনের চাকা যেন থমকে গিয়েছে বছর 4 আগেই। নাম অনিতা কর মজুমদার, এলাকায় সবাই চেনেন ছোটন্দি নামে। কলকাতা পুরসভার 112 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এলাকাবাসীর সমস্যা মেটাতে চোরকির মতো দিনভর ঘুরলেও তার ক্ষতের কোনো মলম নেই। অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে 2013 সালে মৃত্যু হয় অনিতার স্বামী তথা রাজনৈতিক গুরু রঞ্জন শীলের। আজকে আমি কিন্তু আর ডাক্তারের কাছে নিজে মরে যাব, তবু ডাক্তারের কাছে আর যাব না, এইরকম আতঙ্ক হয়ে গেছে আমার। দিদি যেভাবে মানুষকে ভয় ভীতি করে দিচ্ছে, তার জন্য আমি আজকে কোনোদিন বলতে পারিনি সাহস করে যে কিভাবে আগাবো। আমি চাই এর সুবিচার।
2003 সালে ধুমধাম করে বিয়ে হয়েছিল। 2010-এ স্বামীর ওপেন হার্ট সার্জারি হয় আরএন টেগোর হাসপাতালে। তারপর সব ঠিকঠাকই ছিল, কিন্তু বছর 3 বাদে পা একটু ফুলে যাওয়ায় ইউরিক অ্যাসিড বেড়েছে ভেবে ফের অনিতার স্বামী রঞ্জন ভর্তি হন আরএন টেগোর হাসপাতালে। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ বলে বুকে সামান্য জল জমেছে, ছোট্ট অপারেশন করলেই সব আগের মতো হয়ে যাবে। কিন্তু অক্টোবরে অপারেশন, নভেম্বরেই মৃত্যু। যা আগে ছিল ছোট্ট সমস্যা, তাই শেষ করে দিল জীবন। ওকে প্রলোভন দেওয়ার জন্য বলেছিল যে আপনার সুখবর আছে। কি সুখবর? না, অপারেশনটা কিন্তু আপনার আধ ঘন্টা থেকে 45 মিনিট, আপনি 3 থেকে 4 দিনের মধ্যে বাড়ি ফিরে যাবেন। আমাদের সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার সুযোগ দেয়নি। স্বামীর মৃত্যুর পর চিকিৎসকের বক্তব্য যন্ত্রণা আরও বাড়িয়ে দিয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, ডাক্তারবাবু ঠিক আছে, পেশেন্ট ভালো হয়েছে, সাকসেসফুল তো? বলে এখন উপরওয়ালাকে ধরুন। পরিষ্কার টাকা লোভে আমি বুঝলাম, না হলে যদি এই রকম না করতো তাহলে আমার স্বামীর প্রাণটা হারাতো না। প্রভাবশালী কাউন্সিলর, অসংখ্য অনুগামী, কিন্তু সেই প্রভাবের পরও যদি চিকিৎসার এই হাল হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আমি একটা পৌর প্রতিনিধি, সেখানে যদি তার কোনো গুরুত্ব না থাকে তাহলে সাধারণ মানুষের কি করে গুরুত্ব হয়? টোটাল এই অপারেশনটার চার্জ পড়েছিল পরে 1,75,000 টাকার প্যাকেজ বলেছিল। স্বামী নেই, ফাঁকা জীবন, তাই নিজের চোখের জল আড়াল করতে এলাকায় কাজেই দিনভর ডুবে থাকেন অনিতা। মুখ্যমন্ত্রীর এই নতুন পদক্ষেপের পর ফের আশায় বুক বাঁধছেন অনিতা, শুরু করছেন নতুন লড়াই। অনিতার বাড়িতে অসুস্থ শাশুড়ি আছেন, কিন্তু তিনি আজও জানেন না ছেলে আর নেই। তৃণমূল কাউন্সিলর অনিতা স্বামীর মৃত্যুর প্রেক্ষিতে হাসপাতালের বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা আদালতে যান। এ প্রসঙ্গে আরএন টেগোর হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, বারুইপুরের ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল ফোরামে মামলার শুনানি চলছে। আদালত একটা বিশেষজ্ঞ কমিটি তৈরি করে দিয়েছে। তারা দুপক্ষের দেওয়া তথ্য খতিয়ে দেখার পর এই সিদ্ধান্তে পৌঁছেছে যে চিকিৎসকেরা তাদের যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কোনো গাফিলতি ছিল না। চূড়ান্ত রায়দানের অপেক্ষা করা হচ্ছে। মনের মানুষটা আজ আর নেই, মনে শুধুই যন্ত্রণা, আর সেই যন্ত্রণাই শক্তি যোগায় বিচারের লড়াইয়ের জন্য। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। অনিতা দেবী, আপনার অভিযোগের কথা শুনব। আমার অভিযোগ হচ্ছে যে আমি 2013 সালের 24শে অক্টোবর সুস্থ মানুষটা গেল বাড়ির থেকে, যে তার পায়ে ইউরিক অ্যাসিডের জন্য পাটা ফুলে গেছে, তার জন্য সে গেল। আমাকেও নেয়নি, আমার ভাইকে নিয়ে গেছে, আমাকে নিল না, বলে তুমি অফিসের কাজ করো, তোমার যেতে হবে না। আমি তো জাস্ট চেক আপ করে বাড়ি চলে আসবো, অসুবিধার কি আছে? বললাম না, তবু দেখো হসপিটালে যাবে তুমি, চলো আমি যাই। বলে না না তুমি থাকো, তো কিচ্ছু হবে না। আমি তাও গোপনে আমার ভাইকে ফোন করে বললাম, ভাই তুই একটু যা। তাই ভাই সঙ্গে করে গেছে। গিয়ে আমি অফিসে কাজ করছি, 2টোর সময় আমায় ফোন করে বলল যে তো সে রঞ্জনদা আইসিইউতে ভর্তি। আমি তো মাথা হয়ে গেল যে কী ব্যাপার, আইসিইউতে ভর্তি মানে? পায়ের সাথে গেল কার্ডিওলজির দেবব্রত রায়ের কাছে চেক আপ, যেহেতু 2010 সালে ওনার হার্ট ওপেন হার্ট হয়েছিল, সেইখানে ওনার আন্ডারেই হয়েছিল। তারপরে উনি যখন অপারেশন হয় তখন মৃণালেন্দু দাস ডক্টর, তিনি অপারেশন করেছে, তার চেক আপে সুন্দর যেভাবে উনি বলেন ঠিক সেইভাবেই 24শে অক্টোবর গেলেন। কিন্তু ওর এমদাসের চেক আপ ছিল 8 নভেম্বর। তখন বললো একবার দেখিয়ে নিই, ডাক্তারকে তো বলতে হবে, যেহেতু পাটা ফোলা, দেখি, এই বলে চলে গেছে। সেখানে আমি তড়িঘড়ি করে বা অফিসে গেলাম, হসপিটালে গেলাম, গিয়ে বললাম যে কী ব্যাপার, তুমি এখন ভর্তি হয়ে গেলে কেন? বলে ডাক্তার বললো ভর্তি হয়ে যেতে। কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে এই পেশেন্ট হেঁটে গেল, পেশেন্ট বলবো না, সুস্থ মানুষ, জাস্ট চেক আপ হয়, প্রত্যেকেরই অসুখ হলে তো চেক আপ করতে হয় ফর্মালি, সেই হিসাবে গেছে যে 8 নভেম্বর এমদাসকে দেখাবো, তাহলে তার আগে একটুখানি দেখিনি কেন পাটা ফুলছে। সেইখানে আইসিইউতে দিয়ে দিল। তারপরে ডাক্তার চেক আপ করছে, সব কিছু, কার্ডিওলজির কোনো অসুবিধা নেই। তারপরে এক্সরে করছে, এই করতে করতে 5 দিন ছিলেন আইসিইউতে। সেখানে আমিও জানি বা সবাই জানে আইসিইউ মানে ঠান্ডা ঘর, যদি ওনার ঠান্ডা লেগে থাকে তাহলে আইসিইউতে কী করে দিল জানি না। তারপরে দেখা গেল যে ওনার নাকি বুকে জল জমেছে, সঙ্গে সঙ্গে রেফার করে দিলেন
ইয়ের কাছে, ডক্টর চেস্টের ডাক্তার কাছে, চেস্টের ডাক্তারকে ডক্টর সুজন বর্ধন। এবার উনি দেখছেন যে তখন বলছে বুকে জল জমেছে, তাহলে ওইটাকে বার করতে হবে। ওনার যে হার্টের ওষুধ খায় ওই অ্যাসিডটাম 4, এবার ওই ইঞ্জেকশনটা দেওয়ার আগে ডক্টর এম দাসকে, কেননা ওনার কিন্তু 2010 সালে যে প্রেসক্রিপশন সমস্ত ওই আরেন্টে করেই হয়েছে, সেখানে 7 ঘন্টা অপারেশন হয়েছিল। সেখানে আমরা সত্যি কথা ভাবিনি যে সেই পেশেন্ট বেঁচে আসবে, কিন্তু আমি আমার স্বামীকে প্রাণ ফিরে পেয়েছি। তার জন্য আমার স্বামীও যেমন মন্দির মনে করতেন, ঠিক সেই রকম আরেন্টেগরকেও আমিও মনে করতাম। আমি পৌর প্রতিনিধি হিসাবে অনেকে আমার কাছে আসতেন যে হার্টের কিছু হলে, সঙ্গে সঙ্গে আমি নিজেও বলতাম যে আরেন্টেগরে যাও। কিন্তু আজকে আমার যা অবস্থা হয়েছে, আমি সবসময় বলি যে অন্য জায়গায় যাও কিন্তু আরেন্টেগরে যেও না। আমি বলি পরিষ্কার কথা, কারণ ওইখানটা হচ্ছে ঘুঘুর বাসা। আজকে আমার হাজব্যান্ড ওই আইসিইউতে যখন ছিল তখনও বলছে জানো আগের থেকে কিন্তু এই পরে, আমি না না ঠিক আছে চলো আগে জেনারেল বেডে যাও, যা কোনো রকমে বাড়িতে নিয়ে গেলে আর এখানে আসবো না। কিন্তু ওর মধ্যে যে অপারেশনটা ওনারা ডাক্তার সুজন বর্ধন জলটা বার করলেন, জানি না আমরা তো ডাক্তার না, 50 ml জল বার করেছে, বুকে জল জমেছে। আমার হাজব্যান্ড বলছে যে ডাক্তারবাবু আপনি ইয়ে দিন, অ্যান্টিবায়োটিক দিন, ইঞ্জেকশন দিন, তাহলে তোমার জলটা কমে যাবে। বলছে না ওটা থাকুক একটু, নাহলে না আপনি তো বয়স কম, 50 বছর তো হয়নি, আপনি তো ইয়ে করতে পারবেন না, কাজ করতে হবে, আপনি সিঁড়ি দিয়ে উঠতে পারবেন না, হাঁপিয়ে যাবেন, ভারী কাজ করতে পারবেন না, দোতলায় উঠতে পারবেন, এইসব বলেছে। তখন ও একটু নার্ভাস হয়ে গেছে, বলছে তাহলে তার রিমেডি কি? বলছে রিমেডি আছে, কি রিমেডি না, একটা ছোট্ট অপারেশন। তখন ও আবার বললো যে দেখুন আমার এরকম কিন্তু ওপেন হার্ট হয়েছে, কৃত্রিম ভাল্ব লাগানো, সেই করা আছে, এম দাসের আন্ডারে সব কাগজপত্র, সেটা কি হবে? যে ছোট্ট অপারেশন বলে 6 ইঞ্চি সে অপারেশনে কাটা হয়েছিল। বলছে ছোট্ট অপারেশন কি না, মাইক্রোর মতো। 3টে আমাদের মানে আগে দেখুন, জানি না এরকম হয় কিনা, আমার অভিজ্ঞতা নেই, আমাদের পেশেন্টকেই আগে ভালো করে মোটিভেট করে ফেলেছে যে এই অপারেশন হলে উনি ভালো থাকবেন বা কিছু, এইভাবে করেছে। আমি অবাক হয়ে গেলাম 50 ml জলে সেখানে কি করে তারা অপারেশন করলেন। ওকে মোটিভেট করার ফলে ও কিছুতেই ওখান থেকে, আমি ওনাকে বোঝালাম যে দেখো তুমি যে এটা তো হার্টের জায়গা, তুমি কেন চেস্টের করবে? বলে না না এখানে এশিয়ার বড় বড় ডাক্তার আছে, তুমি চিন্তা করো না, খুব ভালো ডাক্তার, তুমি চিন্তা করো না। বুঝতে পেরেছি, আপনি বলছেন ওনাকে ভুল বুঝিয়ে এই অপারেশনটা করা হয়েছিল। আমি দ্রুত একবার দেখাতে চাইবো যে আগামী 3 তারিখ রাজ্য বিধানসভায় বিল আসতে চলেছে। অনেকেই এই বিলের দিকে তাকিয়ে বসে আছেন যে এই যে ছবিটা আমরা তুলে ধরছি বারবার বিভিন্ন বেসরকারি হাসপাতালে এবং সেই সংক্রান্ত নানা অভিযোগ, সেই অভিযোগের পাহাড়টা কমবে। কেন এতটা আশাবাদী অনেকে? দেখুন কি থাকতে পারে সেই বিলে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেও অপোলো হাসপাতালের বিরুদ্ধে টাকার জন্য রোগীকে আটকে রাখার অভিযোগ উঠেছে। এই প্রেক্ষিতে অনেকে বলছেন এবার আর মুখের কথায় কিছু হবে না, সরকারের কড়া বিলই ভরসা। ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল যে একটা আমরা যেটা অ্যামেন্ড করতে যাচ্ছিলাম, আমার মনে হয় ওটাকে আরেকটু অ্যামেন্ড করতে হবে, আরেকটু স্ট্রং করতে হবে। আমি চাই 3 তারিখে একটা নিয়ে এসো, একটা অ্যামেন্ডমেন্ট করে আমি 3 তারিখে অ্যাসেম্বলিতে ওটা করে দিচ্ছি, এর মতো কদিন বাদে হাউস আছে। বেসরকারি হাসপাতালের মর্জি মাফিক কাজকর্মে লাগাম পড়াতে মুখ্যমন্ত্রী যে কড়া বিল আনার কথা ঘোষণা করেছেন তাতে কি থাকতে পারে? সূত্রের খবর, গাফিলতির জেরে কোনো রোগীর মৃত্যু হলে যাতে বেসরকারি হাসপাতাল ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে সেই সংস্থান থাকবে বিলে। পরিষেবায় ঘাটতি বা নিয়ম না মানলে খোলা থাকবে জরিমানা আদায়ের রাস্তাও। বেসরকারি হাসপাতালের কাজকর্ম নজরে রাখার জন্য মনিটরিং কমিটির বদলে তৈরি হবে রেগুলেটরি কমিশন। প্রস্তাবিত কমিশনের হাতে সরাসরি বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল করার ক্ষমতা পর্যন্ত থাকবে। একটা ওয়েস্ট বেঙ্গল হেলথ রেগুলেটরি কমিশন আমরা তৈরি করব, একজন প্রাক্তন বিচারপতিকে দিয়ে বা অ্যাক্টিং বা এক্স চিফ জাস্টিসকে দিয়ে, সাথে 5 জন এক্সপার্ট যারা চিকিৎসা লাইনে আছেন, যারা বোঝে, মোট 1+9 10 জনের একটা বিল ইমিডিয়েট নিয়ে আসবে। 3rd আমি চাই বিলটা রেডি করবে। বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে সবথেকে বেশি যে অভিযোগ ওঠে তা হলো নানা অছিলায় বিল বাড়ানো। এসব রুখতেও এবার তৎপর সরকার। সূত্রের খবর, বিলে পরিষ্কার উল্লেখ করে দেওয়া হতে পারে বেড ভাড়া সহ পরিষেবা খরচ নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। প্যাকেজের ঊর্ধ্বসীমার পর আর বিল বাড়ানো যাবে না। রোগীর পরিবারের অভিযোগ জানানোর জন্য প্রত্যেক হাসপাতালে গ্রিভান্স সেল খুলতে হবে। একটা প্যাকেজ আপনারা করেছেন, ধরুন হার্ট অপারেশনের জন্য এতটা টাকা, কিন্তু পরে কি হয়, ওই প্যাকেজটা আবার একটা প্লাস প্যাকেজ হয়ে যায়। বেসরকারি হাসপাতালে আয়ের আরেকটি রাস্তা হলো নিজস্ব ফার্মেসি, যেখান থেকে ওষুধ কেনার জন্য বহু রোগীকে চাপ দেওয়া হয় বলে অভিযোগ। সূত্রের খবর, নতুন বিলে সরকার বলে দিতে পারে নিজস্ব ফার্মেসি থেকে ওষুধ কেনা বা নিজস্ব ল্যাব থেকে পরীক্ষা নিরীক্ষা করানোর জন্য বেসরকারি হাসপাতাল কাউকে বাধ্য করতে পারবে না।
সে সঙ্গে ন্যায্য মূল্যের ওষুধের দোকান ও ডায়াগনস্টিক সেন্টার খোলার ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। আশাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা। চন্দ্রিমাদি, সেই দিনকার যে বৈঠক বুধবারের, তাতে দুটো বড় সিদ্ধান্ত নেওয়া হয়। একটা হচ্ছে রেগুলেটরি কমিটি, যার মাথায় মুখ্যমন্ত্রী বললেন প্রাক্তন কোনো বিচারপতি থাকবেন, প্রতি মাসে মুখ্যমন্ত্রীকে যারা রিপোর্ট দেবে। এবং দুই হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট, সেটা অ্যামেন্ড করে আরও কড়া হিসেবে আসবে এবং আগামী 3 তারিখ বিধানসভা বিল হিসেবে প্লেসড হবে। এই যে বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এত অভিযোগ, মেডিকেল নেগলিজেন্সের এত অভিযোগ, কমবে আশা করছেন আপনারা? নিশ্চিতভাবে কমবে। তার কারণ আমি আপনাকে বলি, 2010-এর যে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট হয়েছিল তৎকালীন সরকারের, আমি এখানে রাজনীতি করছি না, আমি এত বেশি, আমি নিজেও ইমোশনাল হয়ে যাচ্ছি। পঙ্কজবাবু, অনিতা এবং রুবি দেবী যেভাবে বললেন এবং যেভাবে প্রতিবাদ করলেন, আমি মহিলা হিসেবে আমার গর্ব অনুভব হচ্ছে যে এই অবস্থায় থেকেও এইভাবে প্রতিবাদ করছে। আমি পলিটিক্যালি বলছি না, কিন্তু 2010-এ এই ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট তৎকালীন সরকার একটা অ্যাক্ট এনেছিলেন, সেটা নোটিফাইড হয়নি। অর্থাৎ নোটিফিকেশন জারি না হলে কিন্তু সেটা অ্যাপ্লাইড হয় না। তাহলে তাদের সদিচ্ছাটা কত দূর সেটা বোঝা যেত। এবারে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করলেন সেটা হচ্ছে নোটিফিকেশনটা করলেন। 2010-এর যে আইনটা তৎকালীন সরকার এনেছিল, পরবর্তীতে সেটারও একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, একটা রুলস তৈরি করা হয়েছে সেটার ক্ষেত্রে। এবং এখন এই যে এই যেগুলো পার্সপেক্টিভ তৈরি হচ্ছে, তাতে আরো বেশি স্ট্রিংজেন্ট করবার লক্ষ্যে এই এস্টাবলিশমেন্ট অ্যাক্টটাকেও অ্যামেন্ড করবার কথা মাননীয় মুখ্যমন্ত্রী বললেন। তার সঙ্গে সঙ্গে সবচেয়ে বড় কথা, আপনারা জোর দিচ্ছেন, জোর দেওয়া হবে নিশ্চয়ই। আপনি দেখবেন যে এই পরিষেবার ক্ষেত্রে কি করলে লাইসেন্সিং অথরিটি হিসাবে আরো বেশি স্ট্রিংজেন্ট পদক্ষেপ যাতে নিতে পারে সেগুলোর দিকে নজর দেওয়া হবে। প্রাইভেট সেক্টর আরো যাতে বেশি নজরদারির মধ্যে থাকে সেগুলোর দিকে নজর দেওয়া হবে। এখন এইটার উপর ওয়ার্কআউট হচ্ছে। সুতরাং আপনি 3 তারিখে দেখতে পাবেন মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ যেটা উনি বলেছেন সেটা হচ্ছে রেগুলেটরি কমিশনের কিন্তু আলাদা ক্ষমতা থাকে। একটা কমিটি আর কমিশনের মধ্যে অনেকটা আকাশ পাতাল তফাৎ থাকে, এবং সেখানেই কোনো প্রাক্তন বিচারপতি অথবা অন্য কোনো বিচারপতির কথা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, এবং সেইটাও কিন্তু তৈরি হচ্ছে। এই রেগুলেটরি কমিশন বিল সেটাও আনবার এটা কথা উনি বলে দিয়েছেন ইতিমধ্যেই। সুতরাং আমি যেটা বলতে চাই যে দেখুন, আমি একটাই কথা বলছি, আমি পঙ্কজবাবুর একদম ইমোশনের সাথে, মানে আমি কি বলবো, আমি নিজেও ইমোশনাল হয়ে গেছি। শুধু এটা বলতে চাই, আপনি একটুও ভাববেন না এটা পলিটিক্যাল কোনো ব্যাপার নয়, অনাথ রাজ্য নয়। মাননীয় মুখ্যমন্ত্রীর যেভাবে স্বাস্থ্য পরিষেবার দিকে নজর রাখছেন এবং এই সাধারণ মানুষের ক্ষেত্রে যে ঐতিহাসিক পদক্ষেপটা নিয়েছেন, আজকে এন্টায়ার সেক্টরটাকে, প্রাইভেট সেক্টরটাকে ওপেন করে দিয়েছেন মানুষের সামনে, এবং মানুষ সেখানে তাদের যে গ্রিভান্স সেটা বলতে পারছে। এই যে আজকে এখানে এসে আমরা এটা নিয়ে আলোচনা করতে গিয়ে এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ সামনে আসছে। আমি ত্রিদীপদার কাছে যাব, ডক্টর ত্রিদীপ বন্দ্যোপাধ্যায়। ত্রিদীপদা, আমি শুরুতে আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে কোথাও কি আপনি নিজে একজন চিকিৎসক, ডাক্তারবাবুরাও আসলে এই সিস্টেমটার শিকার হচ্ছেন? মানে আমি বলছি যে এইখানে বিভিন্ন পার্টিগুলো যেগুলো আছে, হসপিটাল ম্যানেজমেন্ট, ডাক্তার, কম্পিটেন্ট ইনকম্পিটেন্ট ডাক্তার, রোগীর কাছে কেমন একটা গুলিয়ে ফেলছিল। এই যে ঘটনাটা হলো অ্যাপোলোতে, আমি খবর নিয়েছি, আমি ক্লেম করছি না যে আমি যেটা বলছি কারেক্ট, কিন্তু আমি ডিমান্ড করব যে গভর্নমেন্ট হাইয়েস্ট লেভেলে এটা এনকোয়ারি করুক। মেডিকেল কাউন্সিল অথবা হেলথ ডিপার্টমেন্টের কমিটি আছে। এখানে যেটা করা হয়েছিল একটা এনজিও মাইক্রো এম্বোলাইজেশন বলে, অর্থাৎ লিভারটা রাপচার হয়ে গিয়েছিল, তার মর্টালিটি ইজ ভেরি হাই, মোর দ্যান 90-95%। আমি কেস স্পেসিফিক যেতে চাইছি না, আমি বলছি ওভারঅল সিস্টেমটা, এটা एग्जांपल দিচ্ছি। মানে আমি বলছি হসপিটাল ম্যানেজমেন্ট, ডাক্তারবাবু, রোগী, এর মাঝে কোথাও ডাক্তারবাবুরা এই সিস্টেমের জাতাকলে পড়ে যাচ্ছে। অনেক জায়গায় হয়তো ইচ্ছাকৃতভাবে, অনেক জায়গায় অনিচ্ছাকৃতভাবে। এই ঘটনাটা যদি এনকোয়ারি হয় তাহলে হয়তো বেরিয়ে আসবে রোগীকে কি বোঝানো হয়েছিল যে মর্টালিটি কত,
হেপাটিক ওরকম একটা রাপচার হয়েছে, সেটা বলা হয়নি। এই যে ভেন্টিলেশনে রাখা, সেটাও আমার যা খবর এই প্রসিডিওরের জন্য, উনি যেটা বলছেন বারে বারে ভালো ছিল, এই প্রসিডিওরটা করে কতটুকু লাভ, 2% বাঁচবে, 98% বাঁচবে না, এই খরচা, এটা কি বোঝানো হয়েছিল? এবং ত্রিদীপদা খরচ আমি বলছি মধ্যবিত্ত পরিবারের, মধ্যবিত্ত না উচ্চবিত্ত, মানে আমাদের দিনে 1 লক্ষ টাকা কে অ্যাফোর্ড করতে পারে আপনি বলুন তো? এই যে প্রসিডিওরটা না বোঝানো এবং এই যে মাল্টিপল ইনভেস্টিগেশনস, আমরা যখনই ভেন্টিলেশনে দিই আমরা কিন্তু প্রত্যেক দিন এটা রিভিউ করি, কিন্তু সবাই তো করেন না, কেননা একটা অর্থ লোভ। উনি যেরকম বললেন যে 8 কোটি টাকা মাইনে, আমার এক্সাক্ট মাইনেটা জানা নেই, কিন্তু কাছাকাছি। না না, আপনি সত্যি কথা বলছেন। আরো একজন সিইও সেদিনকে গলাবাড়ি করে বললেন যে আমরা বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসছি, রূপক বড়ুয়া। বিদেশ থেকে ডাক্তার মানে কি ত্রিদীপ ব্যানার্জির মতন বিদেশি কোয়ালিফাইড ডাক্তার? কটা, আমি তো আমৃতে আছি, কটা বিদেশি ডাক্তার আছে আমার জানা নেই। বললেন আমাদের প্রচুর যন্ত্র আনতে হয়, তার জন্য ওরা পুরো কাস্টমস ডিউটি ছাড় পান। আর এটার জন্য আমি একটা কথা বলি যে বহু হাসপাতাল কিন্তু সরকারি জমির নেওয়া হয়েছিল তৎকালীন সময়, 1 টাকা এবং লিজ, মানে 10 বছর লিজ থেকে 999 বছর লিজ অবধি। আর&ডির জন্য কিন্তু তারা কিন্তু ট্যাক্স রিবেট পায়। ইয়েস, যারা নেয় তারা সরকারের টাই আপের জন্য ট্যাক্স রিবেট পায়। অনেক সময় ইকুইপমেন্টস বিদেশ থেকে আনতে গেলে ইম্পোর্ট ডিউটি তাদের ছাড় হয়, ডিউটিগুলো অফ। এবং সবচেয়ে যেটা বড় কথা, এটা নিয়ে কোনো বিতর্ক আলোচনার মুখ্যমন্ত্রী মানে যেটা বলে দিয়েছেন সেটা কিন্তু কনস্টিটিউশনাল ফ্যাক্ট। কখনোই ডেড বডি আটকে রাখা যায় না। এখানে চন্দ্রিমাদি আছেন, আরেকজন লয়ার আছেন, আমরা কি একটা ধার নিলে তাকে বন্ধ করে রাখতে পারি? এই ভদ্রলোকের যে মৃত্যু হলো, 2 ঘন্টা 3 ঘন্টা যাই ডিলে হোক, আমার তো মনে হয় এটা ক্রিমিনাল কেস করা উচিত। কোনো অধিকার নেই কোনো হসপিটালে, সরকারি বেসরকারি, যে টাকা না দিলে বডি ছাড়বো না। এটা মানে হাস্যকর ব্যাপার, এটা আনকনস্টিটিউশনাল, অ্যাবসলিউটলি ইলিগাল। এটাকে এরা কি করে জাস্টিফাই করছে? না, এটা তো অ্যাপোলোতে উনি মারা যাননি, এসএসকেএম এ মারা গেছেন। চন্দ্রিমাজি যে কথাটা বললেন সেটা হচ্ছে যে প্রতিশ্রুতিতে ওই 1 টাকায় জমি পাওয়া গেছিল যে 10% ইনডোর বা বেডে রাখবো, 20% ওপিডি, কেউ ফলো করছেন। এবং সেখানে গরিবের সংখ্যা মুখ্যমন্ত্রী রাইটলি পয়েন্টেড আউট যে 6000 টাকা প্রতি বছর। সেটা যখন ড্রাফট করেছিল ওরা ইনফ্লেশন ইন্ডেক্সটা যোগ করেন, এক্স্যাক্টলি। তো সেটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। এবং আমি পলিটিক্যাল না হয়েও বলবো যে তৎকালীন পলিটিক্যাল সিস্টেমের সাপোর্ট এটা করা হয়েছে। এবং এই বডি আটকে রাখাটা যদি ভুল হয়, রিভিউ হয়নি কেন? এত বছর হয়ে ব্যবসা গেছে, করতেই পারেন, সেটা কথা নয়, কিন্তু এটা কল্যাণকর রাষ্ট্র, এটা মানতে হবে। যে কোনো ব্যবসায়ী কখনো মানুষের কল্যাণের জায়গাটাকে অতিক্রম করতে পারে না। এই বডি আটকে রাখাটা ব্যবসা তো করতেই পারেন, করবেন। জেল। আমি একবার অমল বাবুর কাছে আসবো। অমল বাবু, একটা কথা ওনারা বলছেন যে অক্সিজেন সিলিন্ডার, সেটা নাকি এসএসকেএম এ ছিল না, ওনারা অ্যাপোলো থেকে অক্সিজেন সিলিন্ডার, না, যখনই পেশেন্ট যায় আমি বলছি তখন অক্সিজেন সিলিন্ডার দিয়ে পাঠানো হয়। উনি এখন ক্রেডিট নিচ্ছেন, ওই ফিক্সড ডিপোজিট রেখেছেন, আটকে রেখেছেন 3 ঘন্টা 4 ঘন্টা, ওসব বাজে কথা বলে লাভ নেই। আমরা রোজ ট্রান্সফার করি, যখন অ্যাম্বুলেন্সে যায় তখন অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাবে। আমি একবার কি হয়েছিল অমল বাবু অক্সিজেন সিলিন্ডার নিয়ে? অক্সিজেন সিলিন্ডার তো উপর থেকে পাওয়া যায়নি, তো আমি অক্সিজেন সিলিন্ডারটা কালেক্ট করলাম, করে নিয়ে এসে পেশেন্টের ট্রলির নিচে দিলাম। তো যার অ্যাম্বুলেন্সের থেকে খুলে নিয়ে এসেছিলাম সেই ছেলেটি বয়ে নিয়ে গিয়ে ওপরে গেল, কমপ্লিট করে নিয়ে আসার পরে তাকে 200 টাকা ফিস দিয়ে ছেড়ে দেওয়া। অর্থাৎ আপনি এনেছিলেন, অ্যাপোলো কর্তৃপক্ষ এনে দেয়নি? কখনো না। আমি একবার নামে একটা বলে দেওয়া হলো, কিছু পাওয়া গেল। আমি একবার দ্রুত আপনাদের দেখাতে চাইবো আজকে মদন মিত্রের ফোনের পর রাতারাতি ছবিটা কিভাবে পাল্টে গেল। দেখুন, কোথায় কোথায় ভয় দেখায়, কিছু হলেই ভয় দেখায়, উই উইল গো ব্যাক। আরে কিসের গো ব্যাক? তুমি তো শ্মশানটা বন্ধ করবে। উই উইল বি ভেরি হ্যাপি। তোমার শ্মশানের থেকে আমার কেওড়াতলা শ্মশান অনেক বেটার। শুক্রবার সকালে এসএসকেএম চত্বরে দাঁড়িয়ে অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে এভাবেই ক্ষোভে ফেটে পড়লেন তৃণমূল নেতা মদন মিত্র। অ্যাপোলোর বিরুদ্ধে অভিযোগ উঠেছে টাকার জন্য তারা এক মরণাপন্ন রোগীকে এসএসকেএমে স্থানান্তরে দেরি করেছে, আর তার জেরেই এসএসকেএমে নিয়ে যাওয়ার পর সেই রোগীকে বাঁচানো যায়নি। শুক্রবার সকালেই এই খবর পৌঁছয় মদন মিত্রর কানে। তারপর এসএসকেএম চত্বর থেকেই সরাসরি অ্যাপোলো কর্তৃপক্ষকে ফোন করেন তিনি। আফটার দ্য ম্যাসিভ মিটিং অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং বাই দ্য অনারেবল চিফ মিনিস্টার, but Apollo authority they did not care to bother. ফোনের ওপারে অ্যাপোলো কর্তৃপক্ষ যুক্তি খাড়া করতে গেলে সঙ্গে সঙ্গে তাদের চুপ করিয়ে দেন প্রাক্তন মন্ত্রী।
ফার্স্ট লিসেন টু মি, ইউ আর নোবডি। পয়সা নিচ্ছ যে 1 টাকার জায়গায় 1000 টাকা নিচ্ছ, কথা কিসের সিও? তোমাদের মাইনে পাচ্ছে, পেশেন্টের কি হচ্ছে? অ্যাপোলো কর্তৃপক্ষ অবশ্য পরে দাবি করেছে তাদের তরফে কোনো গাফিলতি হয়নি। ওনারা 7টার সময় ওনারা আমাদের কনফার্ম করেন যে আমরা হ্যাঁ একটা বেড পেয়েছি, কিন্তু এটা 10টার মধ্যে আমাকে পেশেন্টকে ওখানে নিয়ে যেতে হবে। তোড়জোড় শুরু করা আর ডিসচার্জ করা এর মাঝখানে যে সময়টা, সেই সময়টা কিন্তু আমাদের 100% চিকিৎসা ব্যবস্থা চালু ছিল। 48 আওয়ার বাদে ক্লিনিক্যালি পেশেন্ট আমরা সিটি করে চেক করে নিয়েছিলাম যে অ্যাক্টিভ ব্লিডিং ওয়াজ টোটালি অ্যারেস্টেড, বাট হি হ্যাড মাল্টিপল অর্গান ইনজুরি। অতএব ট্রিটমেন্ট চালুই ছিল, ট্রিটমেন্ট ওটাতেই শেষ হয়ে যায়নি। কিন্তু মৃত রোগীর পরিবারের দাবি চিকিৎসকেরা তাদের জানিয়েছিল রোগীর জীবন সংশয় নেই। অ্যাপেলোর শ্যামল সরকার আর উষা গোয়েঙ্কা ওনারা বেরিয়েছে বলে আমরা যেটা কাজ খুব ভালোভাবে করতে পেরেছি, ওনার ব্লিডিং বন্ধ হয়ে গেছে। লাইফ রিস্ক নেই তো বলছে না, লাইফ রিস্ক নেই, তবে আপনারা যদি ভাবেন কালকেই পেশেন্ট সুস্থ হয়ে যাবে, এরকম কোনো কথা নেই। হয়তো হতে পারে লং টাইম, 3 সপ্তাহ 4 সপ্তাহ হতে পারে। কিন্তু এখন অ্যাপোলো কর্তৃপক্ষ দাবি করছে রোগীর অবস্থা আশঙ্কাজনক ছিল। You have 4 patients with 10 patients with a similar illness. 4 out of 5 out of these guys will die in the next 1 month, irrespective of whatever be the treatment. Some will die immediately, some will die 3rd day, some will die the 28th day. কিন্তু রোগীর পরিবারের প্রশ্ন, তাহলে আগেই কেন এটা জানায়নি অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ? তাহলে কি বিল বাড়ানোর জন্যই সময় কেনার চেষ্টা করছিল তারা? শুক্রবার সকালে এসব নিয়েও ক্ষোভে ফেটে পড়েন মদন মিত্র। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ হ্যাপনিং? কি ভাবছো তোমরা? Have you become the ruler of Bengal? Are you the authority of the persons of Bengal? তোমরা কথায় কথায় বলো, ডক্টর রূপালী বাসুকে বলবে আমি বলেছি, I have mentioned her statement that we will shut down. We will shut down. কাকে ভয় দেখাচ্ছ? তোমার মৃত্যুর কারাগার করার থেকে, তোমাদের ওখানে শ্মশান তৈরি করার থেকে শাট ডাউন করে দেওয়া ভালো। কোনো কথা বললেই রূপালী বাসু, আমি বুঝতে পারছি তোমার পাশ থেকে রূপালী শুনছে, let her hear. Every time I know about her statement. Every time she says we will shut down the business. দুদিন আগে বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে বৈঠকে অ্যাপোলো কর্তৃপক্ষের সামনে ক্ষোভ উগরে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এত বিল কেন? কত পেশেন্ট কেনেন যে এত বিল? গভর্নমেন্টের সাথে যে এগ্রিমেন্ট ছিল সেটা মানা হয়নি। না, মানা হয়নি। আই ফর আওয়ার ইনফরমেশন। ওকে, রেকর্ড কর। ওকে, ঠিক আছে, উনি ওনার কথা বলেছেন, আমরা আমাদের কথা বলবো। শুক্রবার সেখান থেকেই শুরু করেন মদন মিত্র। চামার ওরা, the blood sucker. You have seen the film Dracula? Now Dr. Rupali Basu and other people, they are playing the role of Dracula. ময়নাতদন্তের পর দেহ পেতে সঞ্জয়ের পরিবারের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এসএসকেএমের সুপারের সঙ্গে কথা বলেন মদন মিত্র। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও জয়ন্ত পাল, এবিপি আনন্দ, কলকাতা। জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে যাব। জয়ন্ত, তো প্যারালাল ব্যাংকিং সিস্টেম চালু করেছে বেসরকারি হাসপাতাল, মানে এবার তো বাড়ির গয়না, জমির দলিল, মর্টগেজ রেখে চিকিৎসা করাতে হবে। উনি বলছেন যে আমরা নিতে চাইনি, বাড়ির লোক জোর করে দিয়েছে। এর তো বুঝতেই পারছো কিরম বিশ্বাসযোগ্যতা সে কথা, এটা কখনো সম্ভব হয়? বাড়ি থেকে আর ডানকুনি থেকে এফডির সার্টিফিকেট নিয়ে গিয়ে হসপিটালে জমা দেবেন এবং তারপরে বলছেন আচ্ছা আমরা নিয়ে নিলাম। নিতে পারে নাই না তো। দেখো, আইন প্রণেতারা সম্ভবত স্বপ্নেও কল্পনা করতে পারেননি যে বেআইনিভাবে মৃতদেহ আটকে রাখার জন্য এই বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধেও একটা আইন বা একটা ধারা করতে হবে। এটা মৃতদেহ আটকানো নয়, মানে রোগীকে অন্য হাসপাতালে শিফট করাবে। মুশকিল হলো, কারণ হচ্ছে যে এই বিপুল ব্যয় টানতে পারছেন না। সবচেয়ে মুশকিল হলো এই ক্রাইমগুলি ফেস করা খুব কঠিন হয়, কারণ এরা সুটেড বুটেড হন, এদের অর্থ বল থাকে প্রচুর। আর সাধারণভাবে একটা মানুষ লড়ে একটা বেসরকারি হাসপাতালের সাথে, যেটা তারা গাফিলতি বা তারা এই ব্যাপারটা প্রমাণই করতে পারেন। এই যে আপনারা বললেন যে একটা কেস পেন্ডিং আছে, ওটা পেন্ডিংই হয়তো থেকে যাবে, কারণ এই মানুষের অর্থবল নেই। উল্টো দিকের মানুষগুলির অর্থবল রয়েছে প্রচুর, তাদের সঙ্গে লড়াই করা খুব কঠিন। একটা কথা মনে রাখতে হবে, মহামান্য সুপ্রিম কোর্ট এবং মহামান্য হাইকোর্টগুলিও বারবার বলছেন যে যেটাই সঞ্জয় বাবুর ক্ষেত্রে ঘটেছে, অ্যাক্সিডেন্ট হলে কিন্তু সঙ্গে সঙ্গে কাছের হাসপাতালে নিয়ে যেতে হবে, তাকে স্টেবল করে, যদি সেখানে যথাযোগ্য পরিষেবা না থাকে অন্য জায়গায়, নাহলে তাকে ট্রিটমেন্ট দিতে হবে, এটা হবেই। আদারওয়াইজ মনে রাখতে হবে তুমি মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় সেটাকে তুমি অগ্রাহ্য করছো। আরেকটা কথা আছে, বলছি সেটা, আরেকটা কথা আছে, এগুলো তো কোথাও ভাবা যায়নি যে এরকম হতে পারে। তাহলে আমরা কি করব? দেখো, বডি আটকে, বেআইনিভাবে বডি আটকে রাখা,
জোর করে ফিক্সড ডিপোজিট নিয়ে নেওয়া, এগুলো তো ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। তবে আমি জানি না এই যে বিলটা আসছে, এই বিলের মধ্যে একটা কথা রয়েছে যে গাফিলতি, এই গাফিলতিটা কিন্তু প্রমাণ করা মুশকিল হয়। যেটা হওয়া উচিত, এটা এক ধরনের জোচ্চুরি, যেটা আপনারা কথার প্রসঙ্গে বললেন, এটা এক ধরনের প্রতারণা, হিউজ বিল দেখিয়ে প্রতারণা করা হচ্ছে। এবং দেখতে হবে এই গাফিলতির জন্য মানুষরা মৃত্যুর দিকে চলে গেল কিনা, অর্থাৎ হত্যার চেষ্টা, এগুলো সমস্ত কিছু দিয়ে কেন একটা নতুন করে আইন প্রণয়ন করা হবে না? দিদিরা এখানে রয়েছেন, দিদিরা নিশ্চয়ই চিন্তা ভাবনা করছেন, নিশ্চয়ই ডিফাইন করা থাকবে। ঠিক তাই। এই হিউজ বিলটা দেখুন, আমরা বুঝতে পারবো না সাধারণ মানুষ হিউজ বিলটা কত হচ্ছে, কিভাবে হবে। সেই জন্য এই যে কমিটিতে নিশ্চয়ই একজন বড় ডাক্তার বাবুও থাকবেন, যিনি এই গাফিলতির দিকটা দেখবেন। মহামান্য বিচারপতি তিনি হয়তো ডাক্তারের ব্যাপারটা বুঝতে পারবেন, সেই জন্য বলে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী যে 5 জন চিকিৎসক কিংবা 9 জনের দল তৈরি করা। তবে এই জোচ্চুরি, এই জোর করে টাকা আদায়, কেন এটাকে এক ধরনের এক্সটর্শন বলা হবে না? এবং এক্সটর্শন শুধু বললে হবে না, এটাকে আইনে রূপান্তরিত করে কড়া সাজার ব্যবস্থা রাখতে হবে। হতে পারে একটা সময় এই ধরনের কথা ভাবা হয়নি, কিন্তু এখন হচ্ছে, এবং এই ধরনের অভিযোগ দীর্ঘদিন ধরে হচ্ছে। আজকে মিডিয়া এগিয়ে এসেছে, মাননীয় মুখ্যমন্ত্রী বললেন, কিন্তু এটা ঠিক যে বহু মানুষ লড়াই করতে পারে না। মাননীয় রুদ্রপ্রসাদ সেনগুপ্ত উনিও বললেন, একটা সোশ্যাল একটা জাগরণ, একটা গণজাগরণ ছাড়া কিন্তু অনেক সময় আমরা দেখেছি একটা উপযুক্ত আইনও আসে না। এখন মনে হয় সে সময় এসেছে উপযুক্ত আইন প্রণয়নে, শুধু প্রণয়ন নয়, প্রয়োগের। কাছাকাছি থানাগুলি অনেক সময় কিন্তু বড় বড় হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ লিখতেই সাহস পায় না। অর্থাৎ থানাতেও কিন্তু একজন অফিসার থাকবেন, যিনি অটোমেটিক্যালি একজন এই ধরনের অভিযোগ গ্রহণ করবার জন্য দায়িত্বপ্রাপ্ত হবেন। অর্থাৎ কোথাও কোনো দেরি হবে না, দ্রুত একটি অভিযোগ দায়ের করা হবে এবং দ্রুত আইনটা প্রয়োগের ব্যবস্থা করতে হবে। যেটা সুমন বললেন যে এটাতে টার্গেট খালি ডাক্তারদেরই করা হয়, হসপিটাল কিন্তু টার্গেট হয় না। এবং 99% কেসে এই যে ক্রাইম ফেসলেস, তো হ্যাঁ ফেসলেস। আমি সেটাই বললাম। আমি বলছি যে অ্যাপোলো হাসপাতালে বিশ্বমানের চিকিৎসকরা আছেন, তারা কি এবার একটু মুখ খুলবেন? তারা সিস্টেমটাকে মুখ খোলার চেষ্টা হয়তো করবেন। আমি যে ইনফরমেশনটা তোমাকে দিলাম তাদের কাছ থেকে এসছে, এই যে প্রসিডিওরটা এক্সপ্লেন করা হয়নি, এতে মর্টালিটি ওই কন্ডিশনে লিভার রাপচার হয়ে গেছে, তাতে ব্লিডিং বন্ধ করার জন্য পেলেটস ঢোকাচ্ছে, তার জন্য ভেন্টিলেশন, 7 লক্ষ টাকা খরচা। একবারও কি বুঝিয়েছে? না, ডাক্তারবাবুরা কিন্তু সবসময় এর জন্য দায়ী থাকেন মনে হয় না, অনেক সময় ম্যানেজমেন্ট দায়ী থাকে, বেশিরভাগ সময় অবাঙালি ম্যানেজমেন্ট থাকে, বাইরে থেকে ম্যানেজমেন্ট আসে। তারা অবাঙালি বলছি না, আমাদের রাজ্যের পালসটাও বুঝতে হয়, আমাদের মানবিকতা, আমাদের মানুষ যিনি একজন ডাক্তারবাবুকে সেলস টার্গেটের মতো একটা টার্গেট ফিক্স করে দেওয়া এই তো মারাত্মক। রোবোটিক মেশিন বলে অপারেশন করতে হবে, সঙ্গে কিন্তু লড়াই করা খুব মুশকিল। আমি একবার এই অফেন্ডারদের সঙ্গে লড়াই করাটা খুব কঠিন হয়ে যায়। যে বলে দিচ্ছেন ডাক্তারবাবু এই দিন বাঁচবে, তারপরে সে আরো 4 দিন এক্ষুনি মরে যাবে, সে 28 দিন বাঁচবে, তারপরে মরে যাবে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ বলে একটা জিনিস উনি বলছেন এতজন বাঁচবেন, এতজন মারা যাবেন। সেটা কি বলেছিলেন অপারেশন করার আগে? তখনও দিয়েছিলেন, বুঝতে পারলাম না। 5 দিনও বাঁচতে পারেন, 25 দিনও বাঁচতে পারেন, 6 মাসও বাঁচতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা সত্যি খুব বেদনাহত অবস্থায় আজকের এই অনুষ্ঠান করতে বাধ্য হলাম, যে ডাক্তার বাবুদের বিরুদ্ধে বা কোনো বিশেষ সিস্টেমের বিরুদ্ধে বা বেসরকারি হাসপাতালগুলোর বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নেই, কিন্তু একের পর এক অভিযোগ, এই মানুষগুলো যখন চোখের জল ফেলেন তখন সত্যি সত্যি সংবাদ মাধ্যম সক্রিয় হয়। শুধু আমরা সক্রিয় হলে হবে না, প্রত্যেকটি মানুষ, রুদ্রপ্রসাদ বাবু যেরকম বলছিলেন যে নাগরিক সমাজকে এই একটা মহৎ ভাবনার সঙ্গে, এই একটা মহৎ ইস্যুতে এবার বোধহয় সামনে আসা উচিত। তবেই একটা গোটা সিস্টেমকে আমরা অনেক মানবিক করে তুলতে পারবো, নয়তো বিচ্ছিন্ন উদ্যোগ কিন্তু বিন্দুতেই হারিয়ে যাবে। আমি নিশ্চিত আমরা পারবই। এই অনুষ্ঠানে আমরা শেষ করব দ্রুত একবার আপনাদের দেখিয়ে মদন মিত্রকে বহুদিন পরে আবার পুরনো SSKM এর মেজাজে পাওয়া গেল। বিরোধীরা কটাক্ষ করছেন, মদনবাবু এই অনুষ্ঠানে আগে তার জবাবও দিয়ে দিয়েছেন বহুদিন পর। I think you are going to face the worst consequences. এমন রণংদেহী হুঙ্কার দেখে অনেকেই বলছেন এ যেন মদনবাবুর প্রত্যাবর্তন, এবং জায়গাটা সেই SSKM। বিরোধী থাকাকালীন হোক কিংবা মন্ত্রী অবস্থায়, এই SSKM মদন মিত্রর বহু ওঠা পড়ার সাক্ষী। শুক্রবার সেই SSKM থেকে সারদা কেলেঙ্কারি, কামারহাটিতে হার, এরকম নানা শব্দবন্ধের আড়ালে চাপা পড়া অবস্থা থেকে কার্যত উঠে দাঁড়ালেন রাজনীতিবিদ মদন। আমি যদি আজকে তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট হতাম এখন,
এতক্ষণে আমি হাসপাতালে ওখানে কবরখানা আর কঙ্কালের চেয়ারা নিয়ে লাগিয়ে দিয়ে চলে আসতাম। বহুদিন বাদের মদন মিত্রর গলায় শোনা গেল সেই পরিচিত সুর, হুঙ্কার, আত্মবিশ্বাস। মদন মিত্র যখন বিরোধী দলে তখনও বলা হতো রাত বিরেতে এসএসকেএমে ভর্তি করাতে গেলে শেষ ভরসা মদন মিত্র। সারদা কেলেঙ্কারির জন্য জেলে যাওয়ার পর এসএসকেএমের ভার আর তার হাতে না থাকলেও শুক্রবার তাকে দাপুটে মেজাজে দেখা গেল সেই এসএসকেএমেই। আমরা কখনো আইন হাতে নিই না, আমরা কোনো মানুষকে খেপিয়ে তুলি না, কিন্তু ওয়েয়ার বেস্ট নোজ ওয়ের দ্য শু পিঞ্চেস। যার বাড়ির ছেলে গেছে আমি কি তাকে গীতার বাণী শোনাবো? একদা গড় কামারহাটি বিধানসভা ভোটে তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু হারের পর সম্প্রতি সেই কামারহাটিতে দাঁড়িয়েই ফের ঘুরে দাঁড়ানোর কথা দিয়েছিলেন মদন মিত্র, আর শুক্রবার স্বমহিমায়। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য বলে পরিচিত মদন মিত্রর গলায় ফের বারবার মুখ্যমন্ত্রীর কথা। Absolutely, the power discretion, the total power is now being dependent on the chief minister. She is the authority, final authority and the only authority. সেই পুরনো ভঙ্গিতে সিপিএমকে আক্রমণ। They talk to Jyoti Basu, they talk to Buddhদেব ভট্টাচার্য। তো ওরা মনে করে they talk to অসীম দাশগুপ্ত, ওরা মনে করে কিচ্ছু হবে না, আরে সিপিএম আমাদের সঙ্গে আছে। সো ন্যাচারালি এর আগে কোনোদিন এই আঘাত খায়নি, এখন বুঝতে পারেনি, ওরা এখনো সেই তন্দ্রায় নিদ্রা করে রয়েছে। পাল্টা জবাব দিয়েছে সিপিএম। হাসপাতাল তার পরিষেবা দেবে বলেই কম পয়সায় লিজে সরকার তার বন্দোবস্ত তো করেছেই। এবার মদনবাবু তার সঙ্গে একটা কোথায় কি জেনেছেন না জেনেছেন যদি জানা থাকে তিনি বলবেন, সে ভিন্ন কথা। অপলোকে মদন মিত্র যখন হুঁশিয়ারি দিচ্ছেন তখন পেছন থেকে মৃদু হাততালিও উঠেছিল, কিন্তু বিরোধীরা এই হুঁশিয়ারির মধ্যে গ্যালারি শো দেখছে। মদনের মনে হয়েছে একটা কিছু বলতে হবে, করা কথা বলে দিয়েছে, কিন্তু ওটা তো সমাধানের পথ না। মুখ্যমন্ত্রী আগের দিন বলেছেন মানুষ যেরকমভাবে মনে করে, মুখ্যমন্ত্রী সেটাই বলেছেন, কিন্তু এটা বলার ব্যাপার, এটা করার ব্যাপার, এটা গ্যালারি শো দিয়ে লাভ নেই। মদন মিত্র দিদির নেক নজরে পড়তে চাইছেন, যিনি সারদা কাণ্ডে যুক্ত ছিলেন, জেলে ছিলেন। আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে যদি মদন মিত্র বা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা মন্ত্রীরা ভয়ঙ্কর কথাগুলি বলেন, তা থেকে বোঝা যাবে যে তৃণমূল কংগ্রেসের সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। অনেকে বলেন সিপিএমের যেমন সুভাষ চক্রবর্তী, তৃণমূলের তেমনই যেন মদন মিত্র, এক ডাকে লোক জড়ো করতে যার জুড়ি নেই, আর মেজাজ সে যেন ঋতু বদলায়, কখনো রঙিন, নরম। এখনো গরম সেভাবে পড়েনি, তবে রাজনীতির শীত ঘুম কাটিয়ে ফের একবার গরম হওয়ার ইঙ্গিত দিলেন মদন মিত্র। এবিপি আনন্দ। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। পাওয়ার্ড বাই বন্ধন ব্যাংক, ভালো আপনার ভালো সবার। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাইকা সুপারস্টার। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। আমরা জানি জীবনের মূল্য। লিভোসিন ডিএস হার্বাল লিভার টনিক, লিভারের সুরক্ষায় রোজ ব্যবহার করুন। ডাফ এন্ড ডাট সম্পাদিত গ্রামার কোশ্চেন বাঞ্চ মানেই তুলসী প্রকাশনী। রাজা সুগার ফ্রি মারি নিউট্রিশিয়াস বিস্কিট, চিনি ছাড়া ফাইবার ভরা একদম সত্যি। স্বস্তি টেলিকমিউনিকেশন, জোড়া মন্দির ক্রসিং, বাগুইয়াটি। স্বস্তি গ্রুপ অফ কোম্পানিজ।